সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 943তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ছেলে মোহাম্মদ মুরাদ হোসেনের জীবনের হৃদয় কাঁপানো, তাজ্জব হয়ে যাওয়ার মতো এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে শুধু কালো চেহারা বলেই নাজমা আজ কোটিপতি। যদিও গল্পটা নাজমা নেই, নাজমার অবর্তমানে আমরা মুরাদের কাছ থেকে গল্পটা নিয়েছিলাম। বন্ধুগণ, আমরা জানি, মানি এবং বিশ্বাস করি আমাদের এই পৃথিবীতে কালো মেয়েকে কেউই পছন্দ করে না। কালো মেয়েকে আমরা কেউ আমাদের প্রতিষ্ঠানে চাকরি দিতে চাই না। কালো মেয়ের মনের দুঃখ বোঝার মতো মানুষ এই দুনিয়াতে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। আমরা কালো মেয়েকে কেউ আমাদের ঘরের বউ বানিয়ে আনতে চাই না। মুখে মুখে আমরা অনেকেই বলি জাতের মেয়ে কালো ভালো। বন্ধুগণ, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, তেমনই এক কালো মেয়ে বরিশালের। আর তার ওই কালো এবং কুৎসিত চেহারার জন্যই বরিশালের মেয়ে আজ নাজমা কোটিপতি। অবাক হয়ে যাওয়ার মতো, চোখ কোপালে উঠে যাওয়ার মতো এক বাস্তব জীবন কাহিনী। এই গল্প আপনাকে আজ এমনভাবে আপনাকে আজ অবাক করবে বন্ধু, আপনি বিশ্বাসও করতে পারবেন না যে বাস্তবে দুনিয়াতে এমন তাজ্জব ঘটনাও ঘটতে পারে। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে আমাদের মুরাদ ভাই এবং নাজমাকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মুরাদ হোসেন, আমার বাড়ি বরিশাল। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয় জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার চাচা জেঠা সহ আমার ছোট একটা বোন সহ বড় 3টা ভাই। আমরা টোটাল 4 ভাই 1 বোন। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে গড়া মায়াবী কোনো এক ছোট্ট গ্রামের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। শুধু আমার বাবা নয়, আমাদের পরিবারে 3 জন সরকারি চাকরিজীবী আছে। তার মাঝে আমার বাবা, আমার কাকা এবং আমার পুপি, তারা 3 জনে সরকারি দপ্তরে চাকরি করে। আমাদের পরিবারটা অনেক সুনামধন্য সম্মানিত একটা পরিবার। তার বড় কারণ হচ্ছে আমাদের গ্রামে শুধুমাত্র আমাদের পরিবারে, একই পরিবারে 3 জন সরকারি কর্মকর্তা আছে, যার জন্য আমাদের এই পরিবারটাকে আমাদের গ্রামের মানুষ শিক্ষিত পরিবার বলে আখ্যায়িত করে। আমি আমার জীবনের গল্পটা আমার স্কুল জীবন থেকেই শুরু করি। আমি আমাদের এলাকারই কোনো একটি স্কুলে পড়াশোনা করতাম। আমি ছোটোবেলা থেকে যথেষ্ট পরিমাণের মেধাবী একজন ছাত্র ছিলাম। পড়াশোনার প্রতি আমার অনেক আগ্রহ ছিল, খেলাধুলার প্রতি আমার খুব একটা আগ্রহ ছিল না, যার জন্য আমাদের স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা সবাই আমাকে অনেক আদর করতো, যত্ন করতো আর ভালোবাসতো। আমার শিক্ষা জীবনটা অনেক সুখেরই কাটতেছিল। আমাদের ক্লাসমেট অনেক বন্ধুবান্ধব ছিল। তাদের মাঝে আমাদের ক্লাসমেটে একটা পেতনি নামের আমাদের বান্ধবী ছিল, মানে ক্লাসমেট বন্ধু ছিল। আমরা সবাই তাকে পেতনি বলে ডাকতাম, যদিও তার নাম ছিল নাজমা আক্তার। নাজমা আক্তার দেখতে এরকম একজন চেহারার মেয়ে ছিল যে তাকে যদি কেউ দেখতো হঠাৎ করে তাহলে ভয় পেয়ে যেত। রাতের অন্ধকারে তারে কেউ দেখলে হার্ট অ্যাটাক করে মারা যাবে, এমন ভয়ঙ্কর রকম একটা তার চেহারা ছিল। তার চোখের সাদা যে বর্ণটুকু আছে, শুধু এছাড়া তার মুখের অন্য কোনো অংশ দেখাই যায় না। হাসি না দিলে তাকে অন্ধকারে খুঁজে পাওয়া বড় মুশকিল। এমন এক কুচ্চে চেহারার মেয়ে ছিল নাজমা। কিন্তু নাজমা মেধায় অনেক ভালো ছিল, পড়াশোনায় অনেক ভালো ছিল এবং নাজমার জন্মটা এক ব্যতিক্রমধর্মী একটা জন্ম। সত্যি নাজমা অনেক কষ্টপ্রাপ্ত, দুঃখী একটা মেয়ে। আমরা যতটুকু শুনেছিলাম, কারণ নাজমা যেহেতু আমাদেরই ক্লাসমেট, ও তো একসাথে আমাদের সমবয়সী, যার জন্য আমি আমার বাবা সহ আমার দাদা দাদির মুখে শুনেছিলাম এই নাজমাকে নাকি কুড়িয়ে পাইছিল বলতে নাজমা হচ্ছে জোয়ারদার বাড়িতে থাকে, জোয়ারদার বাড়িতে কাজকাম করে এবং ওদের বাড়িতেই থাকে। ওই জোয়ারদার বাড়িতে নাকি এক ফকিন্নি মহিলা আসছিল ভিক্ষা করার জন্য এবং ওই ভিক্ষুক মহিলার কোলে নাকি নাজমা ছিল। ফকিন্নি মহিলা ভিক্ষা করতে এসে ওই মহিলাটা একটু পাগল টাইপের ছিল, মানে মাথায় সমস্যা ছিল, একটু পাগলি টাইপের। ওই মহিলা নাজমাকে ছোটোবেলায় কোলে করে জোয়ারদার বাড়িতে আসে ভিক্ষা করার জন্য। এক পর্যায়ে ওই ভিখারি পাগল মহিলা তার মেয়েটাকে, মানে নাজমাকে, ওই জোয়ারদার বাড়িতে রেখেই চলে যায়। এই নাজমা তখন হামাগুড়ি দিচ্ছিল, অনেক ছোট একটা মেয়ে ছিল। জোয়ারদার বাড়িতে তখন একটা কাজের মহিলা ছিল, ওই কাজের মহিলার কোনো সন্তানাদি ছিল না। কাজের ওই বেটি তখন জোয়ারদার বাড়ির ওই নাজমাকে হামাগুড়ি দেওয়া, উঠানের মধ্যে হামাগুড়ি দেওয়া
একেবারে কৃষ্ণ বর্ণের কালো বর্ণের ওই নাজমাকে ওই মহিলা তখন তার কাছে নিয়ে নেয় এবং পুরো এলাকা মহল্লা হুন্ন হুন্ন করে খুঁজে বেড়াচ্ছিল সেই মহিলাকে, ভিক্ষুক মহিলাকে, যে নাজমার মা ছিল মূলত। ওই মহিলাকে এই জায়গায় ওই জায়গায় অনেক জায়গায় খোঁজার পরেও কোথায় ওই মহিলাকে পাওয়া যাচ্ছিল না। এবং মহিলাকে না পাওয়ার পরে শেষ পর্যন্ত জোয়ারদার বাড়িতে কাজ করা ওই কাজের মহিলাই নাজমাকে কোলে পিঠে করে বড় করে। নাজমা ছোটোবেলা থেকে যথেষ্ট ভালো মেধাবী একজন মেয়ে ছিল। বড়দের সম্মান করা, নামাজ পড়া, রোজা রাখা থেকে দিনের সমস্ত কাজ নাজমা খুব ভালো করেই করত, যার জন্য জোয়ারদার বাড়িতে খুব অল্প সময়ের ভিতরে নাজমা প্রতিটা মানুষের মন জয় করে নেয়। সময়গুলো এভাবে কাটতে কাটতে শুনেছিলাম নাজমার যখন 8 বৎসর বয়স তখন ওই জোয়ারদার বাড়িতে কাজ করা কাজের মহিলা হঠাৎ করে মারা যায় এবং ওই কাজের মহিলা মারা যাওয়ার পরে ওই জোয়ারদার বাড়িতেই নাজমা কাজের মেয়ের মতোই কাজ করে এবং সে আমাদের সাথে পড়াশোনাও করে, আমাদের ক্লাসমেট, যার জন্য আমরা সবাই তাকে পেতনি বলে ডাকি। দেখতে শুনতে এতটাই বিশ্রী ছিল যে তার মুখের দিকে একবার যদি কেউ তাকাতো দ্বিতীয়বার ফিরেও তাকাতো না, এত পরিমাণের বিশ্রী চেহারার একটা মেয়ে ছিল। কিন্তু মনের দিক থেকে নাজমা যথেষ্ট পরিমাণের ভালো একটা মেয়ে ছিল। সময়ের পরিবর্তনে আমরা তখন ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠি। যখন ক্লাস 9-এ উঠি তখন ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশনের অনেক ঝামেলাগুলো হচ্ছিল আমাদের এসএসসি পরীক্ষার জন্য। ক্লাস 9-এ ওঠার পরে প্রথম দিকে যদিও নাজমা মোটামুটি ক্লাস করতো, বাট মাসখানিক পরে নাজমা হঠাৎ করে আর স্কুলে আসে না। নাজমা যখন স্কুলে আসে না, নাজমাকে আমরা সবাই পেতনি করে ডাকতাম, এটা ঠিক আছে, কিন্তু আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীগুলা নাজমাকে অনেক পছন্দ করত। সবাই নাজমাকে নিজের মতো করে দেখতো। নাজমা সবার সাথে এতটাই মিশে থাকতো যে পুরো স্কুলে নাজমার কোনো রকমের শত্রু ছিল না। হঠাৎ করে নাজমা যখন স্কুলে আসা বন্ধ করে দেয় তখন সবার মনে একটা দুঃখ বিরাজ করতে থাকে যে কী ব্যাপার, নাজমা স্কুলে কেন আসে না, এবং এরকম করে সবাই খোঁজখবর নিতে থাকে যে নাজমার কী হয়েছে, ও আসে না কেন। খোঁজখবরের এক পর্যায়ে জানা গেল যে জোয়ারদার বাড়ির লোকেরা নাজমাকে আর স্কুলে পাঠাচ্ছে না, কারণ জোয়ারদার বাড়ির ছোট জোয়ারদার, তার বাড়িতে অনেক কাজ আছে, তার ওয়াইফের ঘরে বাচ্চা হবে এবং সেই বাচ্চার সেই ওয়াইফকে দেখাশোনা করার জন্য নাজমাকে 24 ঘন্টা সেই মহিলার সাথে থাকতে হবে, যার জন্য নাজমাকে আর স্কুলে পাঠাচ্ছে না। জোয়ারদার ছোট জোয়ারদারের বউকে দেখার জন্য নাজমার তখন পড়াশোনা বন্ধ হয়ে গেল। বিষয়টা যখন এরকম করে দাঁড়ালো তখন প্রতিটা আমরা যে স্টুডেন্টগুলো ছিলাম সবার মনে তখন খুব খারাপ লাগা কাজ করতেছে যে নাজমা আমাদের ভালো একটা ফ্রেন্ড, ও আজকে গরিব বলে এসএসসি পরীক্ষা দিতে পারবে না। কিন্তু নাজমার মেধা তো অনেক ভালো ছিল, অনেক মেধাবী একটা মেয়ে ছিল, যার জন্য আমাদের স্কুলের সব ছাত্রছাত্রীরা মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা নাজমাকে পড়াবো। আমরা প্রত্যেকেই যদি অন্তত 100 টাকা করিয়ে দিই তাহলে অনেক টাকা, এবং সেই টাকায় নাজমা অনেক ভালো পড়াশোনা করতে পারবে। এরকম করে সবাই তখন সিদ্ধান্ত নিল যে জোয়ারদার বাড়ি থেকে আমরা নাজমাকে নিয়ে আসব। শুক্রবার ছিল, আমরা সবাই মিলে বৃহস্পতিবারে ক্লাস করলাম এবং ক্লাস শেষ করে আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে শুক্রবার সকালবেলা, মানে শুক্রবার সকাল 10টায় আমরা সবাই স্কুলের মাঠে উপস্থিত হব এবং একসাথে জোয়ারদার বাড়িতে যাব নাজমাকে দেখার জন্য, এবং যদি সম্ভব হয় সেই জোয়ারদার বাড়ি থেকে আমরা নাজমাকে নিয়ে আসব। এমন একটা প্ল্যানিং করে ঠিক সকাল 10টার দিকে আমার স্কুলের সমস্ত ছাত্রছাত্রীগুলো একসাথে আমাদের স্কুলের সামনে স্কুলের মাঠে একত্রিত হলাম, এবং একত্রিত হওয়ার পরে আমরা সবাই তখন জোয়ারদার বাড়ির দিকে হেঁটে যাচ্ছিলাম। জোয়ারদার বাড়ির দিকে যখন যেতে যেতে একটা পর্যায়ে দেখলাম জোয়ারদার বাড়িতে ঢোকার পরে ওরা অনেক ফসল করে, কিন্তু জোয়ারদারের মানুষজন ওরা অনেক লোক দিয়ে কৃষি কাজ করায়, ওদের মাঠের মধ্যে অনেক ধান, এবং নাজমা ধান কুড়াচ্ছিল মাঠের মধ্যে, মানে মাঠে বলতে উঠানে। তো আমাদেরকে দেখার পরে নাজমা অবাক হয়ে গেল, মানে ও কান্না করে দিছে যে আমরা সবাই একসাথে গেছি এবং অনেক দিন পর আমাদেরকে সবাইকে একসাথে দেখতে পাইছে, ও চোখের পানি চলে আসছে। মেয়েরা গেল এবং গিয়ে নাজমাকে জড়াই দিল, ও কান্না করতেছে। ও কিন্তু এমনি লম্বা টম্বা ছিল, শুধু চেহারাটাই খারাপ ছিল। কাছে যাওয়ার পরে ওরা সবাই বললো, কিরে তুই স্কুলে যাস না কেন, আমাদের এখন ফর্ম ফিল আপের টাইম, তুই স্কুলে যাস না কেন, তুই কি এসএসসি পরীক্ষা দিবি না? ক্লাস 9-এ যদি তুই তোর কাজ সম্পূর্ণ না করিস তাহলে তো ক্লাস 10-এ উঠতে পারবি না। ও তখন বলে আমি আর পড়াশোনা করবো না। তো মেয়েরা তখন বলতেছে পড়াশোনা করবি না কেন? ও বলে আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমি যেন পড়াশোনা করবো না। এই কথা বলতেছে, আরও ঘুপড়িয়ে ঘুপড়িয়ে কান্না করতেছে। তা আমরা ছেলেরা একটু দূরে আছি, মেয়েরা সবাই ওর কাছে গিয়ে কথা বলতেছে। এক পর্যায়ে ওর মানে জোয়ারদার বাড়ি যেই মানে ছোটো জোয়ারদার, ও আইসে গরম হয়ে গেছে, এই তোরা ওর সাথে কী কথা বলিস, ও মাঠে কাজ করতেছে, ও ধান কুড়াচ্ছে, তোদের ডিস্টার্ব করতেছিস কেন, ওরা কাজ করতেছে, তোরা স্কুলে যা। এই কথা জোয়ারদার বাড়ির ছোটো জোয়ারদার যখন বললো, আমরা ছেলেরা তো সবাই তখন বড়ই ধরেন, ক্লাস 9-এ পড়ি তো আর ছোটো না, সবাই তখন বড়। আমরা গিয়ে জোয়ারদারে বললাম যে আপনি কথা বললেন না,
মেয়েরা তার বান্ধবীর সাথে কথা বলতেছে, আপনি কথা বলেন কেন? এরকম করে বলার পরে ছোট জোয়ারদার চুপ হয়ে গেল, সে আর কোনো কথা বলে না। মেয়েরা তখন নাজমার সাথে কথাবার্তা বললো, নাজমার সাথে কথাবার্তা বলে যেটা বোঝা গেল যে নাজমার আসলেই সত্যি যে জোয়ারদার নাজমাকে স্কুলে যেতে দেয় না। এক পর্যায়ে মেয়েরা নাজমাকে বললো যে তুই এই বাড়ি থেকে চলে আয়, তুই এখানে থাকতে হবে না, তুই চলে আয়। এই কথা বলার পরে মেয়েরা তখন নাজমাকে বললো চলে আয়। এই কথা বলে নাজমাকে টানা হেঁচড়া করতে শুরু করলো। নাজমাও আসতে যাচ্ছে, কিন্তু পিছন থেকে কেমন জানি একটা পিছু টানে, ও আসে না। একটা পর্যায়ে মেয়েরা যখন খুব টানাটানি করতেছে, বড় জোয়ারদার তখন আসছে হঠাৎ করে। বড় জোয়ারদার এসে বলতেছে, তিনি তো অনেক বয়স হয়েছে মোটামুটি, তিনি এসে বলতেছে কী হয়েছে এখানে, তোরা এখানে স্কুল বাদ দিয়ে এখানে কী করিস? তা আমরা বললাম আজকে তো শুক্রবার, আমাদের স্কুল বন্ধ। তা বলে ঠিক আছে, এখানে কেন? আমরা তখন বললাম যে দেখেন জোয়ারদার, নাজমা আমাদের সাথে পড়াশোনা করতো, অনেক মেধাবী ছিল, কিন্তু আপনার ছোট জোয়ারদারের ঘরে বাচ্চা হবে বলে ছোট জোয়ারদারের বাচ্চা মানে ছোট জোয়ারদারের বউকে দেখাশোনা করার জন্য ছোট জোয়ারদার নাজমার পড়াশোনা বন্ধ করে দিয়েছে। এই জন্য আমরা সবাই মিলে পরিকল্পনা করেছি যে আমরা নাজমাকে এখান থেকে নিয়ে যাব এবং নাজমাকে নিয়ে আমরা সবাই আমাদের খরচে নাজমাকে পড়াশোনা করাবো। বড় জোয়ারদার তখন হঠাৎ রেগে গেল, রেগে গিয়ে বললো কে নাজমার পড়াশোনা বন্ধ করছে? তার ছোটো জোয়ারদারকে ডাক দিল, ডাক দিয়ে বললো যে দেখ, নাজমা স্কুলে যাবে, কোনোভাবে ওর পড়াশোনা বন্ধ করা যাবে না। এটা ডিক্লেয়ার হয়ে গেল এবং পরের দিক থেকে নাজমা পুনরায় আবার স্কুলে আসতে শুরু হলো। আমরা আবারও সবাই একসাথে হয়ে গেলাম। নাজমা স্কুলে আসে, ক্লাস করে, কালো চেহারার ওই পিতনি মেয়েটার সাথে আমরা সবাই অনেক দুষ্টুমি করি। সময়ের পরিবর্তনে একটা পর্যায়ে আমরা এসএসসি পরীক্ষা দিই এবং এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমাদের রেজাল্ট এখনও আউট হয় নাই। রেজাল্ট আউট হওয়ার আগে আমাদের পরিবারে হঠাৎ করে একটা সমস্যা দেখা দেয়। আমাদের পরিবারে আমার বাবা হার্ট অ্যাটাক করে এবং বাবা হার্ট অ্যাটাক করে হসপিটালে বাবাকে নিয়ে যায়, কিন্তু হসপিটালে 2 দিন থেকে আমার বাবা হসপিটালে মারা যায় এবং বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে আমরা তো অনেক ভাই বোন, মানে বড় ভাইয়া সবাই আছে, সবাই তখন পড়াশোনা করতো এবং আমি তো ভাইদের মধ্যে সবার ছোট ছিলাম এবং আমার একটা ছোট বোনও আছে। তো ভাইরা সবাই ভালো ভালো জায়গায় পড়াশোনা করতেছে। তো আমার এসএসসি পরীক্ষা আমি সবেমাত্র দিয়েছি, তখন খুব সমস্যা পরিবারের মাঝে। একসময় এসএসসি রেজাল্ট আউট হলো। দুর্ভাগ্যবশত আমি এসএসসি রেজাল্টে এক সাবজেক্টে ফেল করলাম। আসলে আমার বলার মতো কোনো ভাষা নাই। আমি পরীক্ষাটা খুব ভালো করেই দিয়েছিলাম। আমি যে এক সাবজেক্টে ফেল করব, এটা আমি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারিনি। কিন্তু যেটা হলো যে আমার এক সাবজেক্টে ক্রস আসলো। নাজমা সহ আমার অন্য বন্ধুবান্ধবগুলো প্রায় অনেকেই পাশ করলো, সবারই অনেক ভালো রেজাল্ট হয়েছে এবং তারই মাঝে নাজমার রেজাল্টটা অনেক ভালো হয়েছে। তো আমাদের মাঝে তখন মোবাইল ফোন আছে, আমরা সবাই মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করি। প্রায় প্রত্যেকের ঘরে মোবাইল ফোন আছে। তো এরকম করে একটা অবস্থায় যখন আমার আব্বা মারা গেল এবং আব্বা মারা যাওয়ার পরে আব্বার পেনশনের টাকাগুলো দিয়ে তখন বড় ভাইরা পড়াশোনা করতেছে। তো আমি তো সবার ছোট, আমার পড়াশোনা নিয়ে আর তেমন কারো কোনো মাথা ব্যথা নাই। আমি যে এসএসসিতে ফেল করলাম বা পরে আবার পরীক্ষা দিব, এই নিয়ে কারো কোনো কথা নাই। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার হঠাৎ করে মনে হলো যে আমি আর পড়াশোনা করব না। মানে এমনিই মনে হলো যে ভাইরা পড়াশোনা করুক, ছোটো বোন পড়াশোনা করুক, পরিবারের সব মানুষগুলো শিক্ষিত হলে তো আর হবে না। আমি পড়াশোনাও করবো না, আমি পড়াশোনা না করে আমি ঢাকায় চলে যাব এবং ঢাকায় গিয়ে আমি কিছু একটা করব। আমাদের এলাকার অনেক ছেলেপেলেরা ঢাকায় আছে, ওরা বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে, ওদের অবস্থা অনেক ভালো। অ্যান্ড ওদের সাথে যোগাযোগ করে এক পর্যায়ে আমি তখন ঢাকায় চলে আসি। আর আমি যে ঢাকায় চলে আসি বা পড়াশোনা অফ করে দিয়েছি, এই নিয়ে আমার চাচা, ফুফি বা আমার দাদা দাদি তখনও বেঁচে ছিল, তারাও কোনো রকমের দ্বিমত পোষণ করলো না বা তারা কোনো কিছুই বললো না। তারাও হয়তো একটা জিনিসে ভাবছে, যেহেতু আমার এক সাবজেক্টে ফেল আসছে, তাহলে হয়তো আমার আর পড়াশোনা করার প্রয়োজন নাই। আমি আর পড়াশোনা করে কী করবো, যেহেতু আমার একটা সাবজেক্টে ফেল আসছে। এই জন্য তারাও কোনো কিছু বললো না। আমার পরিবারের অন্য সদস্যগুলো একেবারে চুপচাপ থাকলো। আমি তখন চলে আসলাম ঢাকাতে এবং ঢাকাতে আসার পরে তেমন কোনো কাজ খুঁজে পাচ্ছি না। এলাকার ছেলে ফেলে আসে, ওদের সাথে মেসে হোস্টেলে থাকতেছি। তো এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর আমি তখন একটা গার্মেন্টসে চাকরি নিয়েছিলাম এবং গার্মেন্টসে আমি নিয়েছিলাম একটু অফিসিয়াল পোস্টে, অফিসের মধ্যে চাকরি নিয়েছিলাম গার্মেন্টসে। তো গার্মেন্টসের অফিসে তখন চাকরি করতেছি, মোটামুটি ভালোই আছি। এভাবে প্রায় মাস 6 মতো চাকরি করি। 6 মাস পরে আমার বন্ধুদের সাথে মাঝে মাঝে অনেকের সাথে কথাবার্তা হয়। এরকম করে 6 মাস পরে আপনার রমজান মাস আসে। তো রমজান মাসের ছুটি হয়, ঈদের ছুটিতে আমি তখন বাড়িতে যাই। তো বাড়িতে গেলে বন্ধুবান্ধব সবার সাথে তখন একদম গ্রুপ মিটিংয়ে বসি এবং আমাদের এই আড্ডার জায়গাটাই ছিল আমাদের স্কুলের মাঠ। স্কুলের মাঠের মধ্যে সবাই আড্ডা মারি। তো স্কুলের মাঠের মধ্যে সব বন্ধু আসছে, সবার সাথে কথাবার্তা বলতেছি এবং এরই মাঝে একজন বন্ধু হঠাৎ করে বলতেছে যে নাজমার অবস্থা নাকি ভালো না, নাজমাকে 2বার হসপিটালে ভর্তি করানো হয়েছে, নাজমা নাকি খুব মুমূর্ষু অবস্থা।
এটা শুনে সবার তখন মন খারাপ হয়ে গেল। আর আমাদের মেয়েদের ভিতরে বেশিরভাগ মেয়েদেরই বিয়ে হয়ে গেছে। আমাদের ক্লাসমেট যে মেয়েরা ছিল প্রায় অনেকেরই বিয়ে হয়ে গেছে, এবং যাদের বিয়ে হয়নি তারা বিভিন্ন হোস্টেলে বা ফ্যামিলি থেকে অতটা বেরোইতে পারে না, মোটামুটি একটু বন্দি দশার মধ্যে পড়ে গেল। তো সকালবেলা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, আমরা মানে এর পরের দিনই ঈদ আর কি, ঈদের আগের দিন যদি চাঁদ দেখা যায় তাহলে ঈদ, আর চাঁদ দেখা গেলে হয়তো রোজার একটা থাকবে। এই পর্যায়ে তখন বন্ধুবান্ধব সবাই মিলে একটু মানে নাজমাকে দেখার জন্য গেলাম। পরের দিন ইফতার নিয়ে বিকেলবেলা জোয়ারদার বাড়িতে গেলাম নাজমাকে দেখার জন্য, এবং যাওয়ার পরে দেখলাম যে নাজমাকে একটা মানে জোয়ারদার বাড়ির মোটামুটি বাইরে একটা ঘরের মধ্যে রাখা হয়েছে, এবং ঘরটা এতটাই ময়লা, যে এতটাই অপরিচ্ছন্ন একটা ঘর যে আমরা ঘরের ভিতরে ঢুকার পরেই মানে মুখের মধ্যে রুমাল দিতে হয়েছে, যে কোথায় ইঁদুর বা বিড়াল মরে পচে গন্ধ বেরোচ্ছে। তো এই অবস্থার ভিতরে নাজমা শুয়ে আছে, এবং ওই নিজেই রান্না করে খায়। এবং জোয়ারদার বাড়ির যে ঘরে মানে ওদের তো ভাই অনেক, ওরা প্রায় 14 ভাইয়ের মতো ছিল, মানে ওদের ফ্যামিলিতে 14টা ফ্যামিলি ছিল। তো যখন যেই ফ্যামিলিতে কাজ লাগতো সেই ফ্যামিলিতে নাজমাকে ডাকতো, যে যখন যেই বউয়ের 14টা বউ, যখন যেই বউয়ের কাজ লাগতো ওই বউয়ের ঘরে নাজমাকে ডেকে নিত। এবং একটা চাকরানি দাসী যে পরিমাণের কাজ করতো তার 14 গুণ, তার 15 গুণ কাজ নাজমা করতো। একদম এত বেশি কাজ করতো, কখনো টায়ার্ড হতো না। তো ওরে এভাবে দেখার পরে আমার তখন মানে চোখে পানি চলে আসে, যে হাইরে আজকে তো এই মেয়েটার জীবনটা এরকম করে কাটতেছে, আজ যে আমার তো একটা ছোটো বোন আছে। তখন খুব খারাপ লাগলো। লাগার পরে আমি তখন নাজমারে বললাম, তুই এখান থেকে চলে যেতে পারিস না, থাকিস কেন? ও আমার বলে, আমি কোথায় যাব, আমার কে নিয়ে যাবে তুই বল? একটা মেয়ে মানুষ ঘর থেকে বের হইতে পারি চাইলে। আমি বললাম, আচ্ছা তুই কি আমার সাথে ঢাকায় যাবে? মানে হঠাৎ করে কথাটা বললাম আর কি, যে বন্ধুবান্ধব সবাই আছে সবার সামনে আমি হুট করে এই কথাটা বললাম, কোনো কিছু উদ্দেশ্য নিয়ে না, যে তুই কি আমার সাথে ঢাকায় যাবি? নাজমা তখন বলে, তুই কি আমার একটা চাকরি দিতে পারবি ঢাকাতে? আমি তখন বললাম, পারবো না কেন, তুই ঢাকায় যাবি কি না সেটা বল, গেলে আমি তো চাকরির ব্যবস্থা করবো। আমাকে বলে, আমি যাব। এই কথাটা বললো, এবং এই কথাটা বলা মাত্রই আমার যে বন্ধুগুলো ওখানে ছিল সবাই তখন আমার ধরে বসলো, যে মুরাদ তুই তো ঢাকায় চাকরি করিস, ও তো এসএসসি পাস করছে, তুই তো এসএসসি পাস না করেও একটা চাকরি করতেছিস, তুই দেখ না নাজমারা ঢাকায় কোথাও দেওয়া যায় কি না, নাজমারা তুই ঢাকাতে নিয়ে যা। আমি বললাম যে ঠিক আছে যা, আমি নাজমারে নিয়ে যাবো। আমার এক বন্ধু ছিল হাসান, ওরে বললাম যে আমি তোর কল দিব, কল দিলে তুই নাজমারে ঢাকায় নিয়ে আসিস। ও বলো আচ্ছা ঠিক আছে যা। হাসানের সাথে এই কথা হইলো। হওয়ার পরে পরের দিনই ঈদ, এবং চাঁদ দেখা গেল, ঈদ উদযাপন করলাম। ঈদের দিনও বিকেলবেলা আমরা সবাই নাজমাকে দেখতে আসলাম। আমাদের যার যতটুকু সামর্থ্য ছিল, ক্লাসমেট তো, বান্ধবী তো, তো যতটুকু যার সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী নাজমার হাতে দিয়ে গেলাম ঈদের দিন। তো ঈদের দিনও নাজমার অবস্থা খুব খারাপ দেখছি, মানে এতটাই খারাপ দেখছি যে বলে বোঝাতে পারবো না, চোখে জল চলে আসার মতো অবস্থা। একটা মানুষ যে এতটা কষ্ট পাইতে পারে, বা গরিব হইলে যে ধনী মানুষরা এত বেশি অবহেলা করে, এতটা অনাজ্ঞা করে, এটা নাজমাকে না দেখলে কখনোই বিশ্বাস করতাম না। তো আমি পরে আবার ঈদের পরে চলে যাই ঢাকাতে যাওয়ার পরে আমি আমার ওই গার্মেন্টসের অফিসে চাকরি করি। তখন আমি আপনার একটা সুপারভাইজারের সাথে কথা বলি, যে ভাই এই ঘটনা, একটা মেয়ে আছে আমার কাছে, মেয়েটা দেখতে শুনতে একটু চেহারা ভালো না, কিন্তু আপনি যদি বলেন মেয়েটাকে একটা চাকরির ব্যবস্থা করে দিই এখানে। পরে তিনি আমাকে বলে, তাহলে তো ভালোই হয়, নিয়ে আসো না, মেয়েটা যদি মোটামুটি শিক্ষিত আছে, কোয়ালিটি সেকশানে দিয়ে দিব, কোয়ালিটিতে ভালো হবে। পরে আমি হাসানরে ফোন দিয়ে বললাম যে হাসান, নাজমারে নিয়ে আয়, আমি নাজমার জন্য একটা চাকরি পেয়েছি। 2 দিন পরে হাসান তখন নাজমাকে নিয়ে আসছে। একেবারে পাড়াগাঁয়ের একটা মেয়ে, একটা লম্বা 3 পিস পরে খুব ভাবে আসছে। আসার পরে আমি ওরে নিয়ে আসলাম। আসার পরে গার্মেন্টসে সুপারভাইজারের কাছে, সুপারভাইজার ওরা এক নজর দেখে বলতেছে, আরে ভাই এটা কী নিয়ে আসছে, এটা কি মানুষ না লাশ? আমি বললাম, ভাই কী বলেন, লাশ হতে যাবে কেন, সে তো মানুষ। বলে, ভাই দেখে থেকে বাড়ি কি বাংলাদেশে না আফ্রিকাতে? আমি বললাম, ভাই এরকম করে বলতেছেন কেন, ও তো আর ওর চেহারা এরকম করে বানাই নাই, আল্লাহ ওর এরকম করে বানাইছে, তাই এরকম করেন কেন? পরে আমার বলে, ভাই মেরে আমি চাকরি দিতে পারবো না। হাসতেছে, মানে ও একটু লম্বা আর কি, অনেকটাই লম্বা, বাট একদম হ্যাংলা এবং কালো, চেহারাটা ভালো না। তাই জন্য কোয়ালিটি সেকশন ওর চাকরি হলো না আর কি, মানে উনি দিবে না, সোজা কথা, এরকম মেয়ে উনি নেবে না। তার কারণ কি সেটাও জানি না। ওইখান থেকে ও তখন বিতাড়িত হয়ে গেল, চলে গেল। তো চলে যাওয়ার পরে ওর মনটা তখন খুব খারাপ হয়ে গেল। আমি অন্য যে গার্মেন্টসের মেয়েরা আছে তাদের সাথে রাখতেছি, তো তারা তখন বিভিন্ন গার্মেন্টস ওরে নিয়ে যায়, আজকে এই গার্মেন্টসে, কালকে ওই গার্মেন্টসে, এক গার্মেন্টসে নিয়ে যায়। কোনো গার্মেন্টসে ওর কোনো চাকরি হয় না, মানে কোনো গার্মেন্টসে ওর ভালো কোনো চাকরি হয় না। 1 বার 2 বার 3 বার বিভিন্ন জায়গায় যায়, কোথাও চাকরি হয় না। তো এরকম বলতে বলতে আমাদের একজন বস আছে শরীফুল স্যার মোটামুটি অনেকটা ভালো আর কি, অনেক হৃদয়বান একজন মানুষ। তো কোরবানির ঈদ তখন প্রায় চলে আসতেছে, এ পর্যন্ত কিন্তু নাজমা এখানে পড়েই আছে।
আমি 2-1 টাকা দিচ্ছি, আমার টাকা দিয়ে খাইতেছে চলতেছে, অতটুকুই, কোথাও চাকরি হইতেছে না। তো কোরবানি ঈদের সময় আমাদের শরীফুল স্যার একদিন হঠাৎ করে আমার বলতেছে যে মুরাদ, আমি আমার মেয়ের নামে একটা আকিকা দিব, একটা খাসি দিব আমার মেয়ের নামে। তো আমার মেয়ের নামে আমি খাসি দিব। তো চিন্তা করলাম খাসি দিলে যে মানুষজন খেয়ে ফেলবে এবং এটাতে তো কোনো লাভ হবে না। তো তুমি তো গ্রামের ছেলে, তোমাদের গ্রামে এমন কোনো মানুষ আছে কি না যারা আমি একটা খাসি কিনে দিতে চাই বা একটা ছাগল কিনে দিতে চাই, এটা উনি আস্তে আস্তে পালবে, বড় হবে, উনি বিক্রি করবে, ওরকমভাবে উনি আমাকে বলতেছে। মানে গ্রামের কোনো একটা মানুষকে, গরিব মানুষকে উনি কিনে দিবে, মানে শহরে কেটে খাওয়াবে না আর কি, এরকম মেয়ের নামে। পর আমি তখন ওই স্যারে বললাম যে স্যার কিছু মনে করেন একটা কথা বলি। বেশ কয়েক মাস আগে আমাদের গ্রামের সবচেয়ে গরিব যে মেয়েটা, নাম হচ্ছে নাজমা আক্তার, এই মেয়েটা আসছিল। আমি কোয়ালিটি সেকশনে চাকরি দিতে চেয়েছিলাম, চাকরি পাইনি, মেয়েটা স্যার না খেয়ে মরতেছে। পরে তিনি আমার বলে একটা কাজ করো তো, মেয়েটাকে ডেকে আনো তো, দেখি মেয়েটা কেমন। পরে আমি তখন নাজমারা ডাকলাম, পরের দিন ডাইকে নিয়ে গেলাম। স্যার তখন মেয়েরে দেখলো, দেখে বলতেছে পড়াশোনা কিছু কিছু জিজ্ঞেস করলো, ভালো উত্তর দিল, মানে খুব ভালো উত্তর দিল। দেওয়ার পরে তিনি তখন বললো একটা কাজ করো, তুমি আগামী দিন থেকে মুরাদের সাথে কাজে লেগে যাও, আর মুরাদ যে ধরনের কাজ করবে তুমি সেম কাজ করবা। তাই স্যারের কেন জানি স্যারের মনটা নরম হয়ে গেল এবং স্যারের মেয়ের আকিকা দেওয়ার জন্য যে টাকাটা রাখছিল এই টাকাটা নাজমাকে দিয়ে দিল। বলছে তুমি এটা নিয়ে যাও, এটা নিয়ে তুমি ভালো জামা কাপড় কিনো এবং চাকরি করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নাও। কারণ নাজমা একটা ছিঁড়া জামা গায়ে দিয়ে আসছিলো, জামাটা ছিঁড়া ছিল। তো স্যারও টাকাটা দিল, আমার কাছে খুব ভালোও লাগলো। এত হৃদয়বান মানুষ তো বর্তমান সময়ে পাওয়া যায় না। এবার আমাদের অফিসে নাজমার চাকরি হলো, কিন্তু অফিসে চাকরি হলেও ভাই হয় কি জানেন, অফিসের যে অন্য অন্য কলিগগুলো আছে, বাকি যারা আছে, তারা নাজমাকে খুব ঘৃণাত্মর চোখে দেখতো, মানে ঘৃণার চোখে দেখতো। ধরেন ও যে গ্লাসে পানি খাইতো, অন্যরা কেউ ওই গ্লাসে পানি খাইতো না। এবং ও হাঁটলেই বলতো ওর গায়ে থেকে নাকি গন্ধ বেরোয়, এরকম করে বলতো, এই তোমার গায়ে থেকে গন্ধ বেরোচ্ছে, মানে এরকম করে কথা বলতো। খুব অপমান, অপদস্থ, ছোট করে কথা বলতো। ও মাঝে মাঝে কান্না করতো, কিন্তু আমার সামনে কাঁদতো না। আমি কখনো আমার সামনে কান্না করতে দেখি নাই। মাঝে মাঝে ধরেন সিঁড়ির নিচে বা গেটের কাছে বা দারোয়ানের রুমে এই জায়গায় ওই জায়গায় বসে বসে কান্না করতো, আমি দেখতাম। এবং মাঝে মাঝে আয়নার দিকে তাকাইতো, আয়নার দিকে তাকায় নিজে নিজে কাঁদতো আর কি, চেহারার দিকে তাকায়া। পৃথিবীতে তো অনেক খারাপ চেহারার মানুষ আছে, মানে বিশ্রী চেহারার মানুষ আছে, কিন্তু তারই মাঝে আমার দৃষ্টিতে নাজমা ছিল বেস্ট, এতটাই খারাপ ওর চেহারা ছিল। তো যাই হোক, এরকম করে তখন ওর সময়গুলো কাটতেছে, এরকম করে দিন রাতগুলো কাটতে কাটতে তো একদিন হলো কি, আমাদের যিনি বস ছিল আর কি, যিনি এমডি ছিল আমাদের গার্মেন্টসের, যিনি এমডি ছিল, আমাদের এমডির কিন্তু মোটামুটি আরও অনেকগুলো গার্মেন্টস আছে এবং সে একটু অন্য চরিত্রের মানুষ। যাই হোক, আমাদের এমডি স্যার খুব বেশি বলা হবে না, মানে গল্প বোঝানোর জন্য বলতেছি, একটু অন্য চরিত্রের মানুষ ছিল উনি। তো অন্য চরিত্রের মানুষ থাকার কারণে দেখা গেল কি যে আমাদের এমডি স্যারের ওয়াইফ কিন্তু এমডি স্যারকে অনেক ফলো করতো বিভিন্নভাবে, মানে ডিবির বেশে, মানে ছদ্মবেশে, গোয়েন্দা বেশে, মানে স্যারকে ফলো করতো, স্যার কোথায় যায় কী করে, বা স্যারের বিভিন্ন খারাপ মেয়েদের সাথে সম্পর্ক ছিল। এই বিষয়গুলো কিন্তু ম্যাডামে খুব ভালো করে অবজার্ভ করছে, মানে বুঝতে পারছে। তো বুঝতে পারার কারণে ম্যাডাম স্যারকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে যে স্যার কোথায় যায় কী করে না করে, এই বিষয়গুলোর উপরে সবসময় ম্যাডাম নজরদারি রাখে। এমন করে একদিন হলো গিয়ে হঠাৎ করে ম্যাডামে আমাদের অফিসে আসছে। তো এটা কিন্তু আমরা কেউ জানি না, ম্যাডাম বোরকা পরে আসছে স্যারকে ফলো করার জন্য। তো ম্যাডাম তখন বাইরে দাঁড়িয়ে আসছে, ম্যাডাম বাইরে দাঁড়াই থেকে নাজমার চোখে পড়ছে। নাজমা তখন ম্যাডামকে সালাম দিল, আসসালামু আলাইকুম। তো এটা যে আমাদের এমডি ম্যাডাম, এটা কিন্তু আমরা জানি না। পরে বললো আপনি কেন আসছেন, নাজমা বললো। তো বলে আমি একটা চাকরির জন্য আসছি। তো নাজমা ওই মহিলাকে বলতেছে, ম্যাডাম আমাদের এখানে তো চাকরি অনেক কঠিন, আপনি তো করতে পারবেন না গার্মেন্টসের চাকরি, আপনি একটা কাজ করেন, আপনি ভিতরে এসে বসেন। তো ম্যাডাম তো মুখোশ পরা ছিল, নাজমা তখন ভিতরে এসে ম্যাডামকে বসতে দিল। ম্যাডাম বসলো, বসার পরে নাজমা অফিসের কাজ খুব কেয়ারফুলি করতেছে। করিডোরে একটা পর্যায়ে নাজমা হচ্ছে ওই সময় আমের সৃজন ছিল, আম ভর্তা নিয়ে আসছে ম্যাডামের জন্য, যে ম্যাডাম আম ভর্তা আনছিলাম, একটু আম ভর্তা খান, ম্যাডামকে দিছে। ম্যাডাম বলতো ওই মহিলাকে আর কি। তো দেওয়ার পরে মহিলার সাথে বসে বসে নাজমা কথা বলতেছে। তো কথা বলতে বলতে মোটামুটি মহিলার অনেকটা কাছে নাজমা পৌঁছে গেছে। তো পৌঁছে যাওয়ার পরে আম ভর্তা দিছে, ম্যাডামও আম ভর্তা খাইছে ওর কাছ থেকে, নাজমার কাছ থেকে খেয়ে ম্যাডাম তখন চলে গেছে, বসকে ফলো করছে, বস কী করে এটা দেখে চলে গেছে। এর পরের দিনে ম্যাডাম তখন বসের সাথে অফিসে আসছে এবং ম্যাডাম আসার পর তো আমরা সবাই একটু অবাক হয়ে গেলাম যে হঠাৎ করে ম্যাডাম অফিসে কেন। তাই অফিসে এসে ম্যাডাম নাজমাকে বলতেছে, কী ব্যাপার নাজমা, আজকে আম ভর্তা আনো নাই, এমন করে বলতেছে। তো নাজমা যে ওই মহিলাকে আম ভর্তা দিছে ওটা কিন্তু আমি দেখছি, মানে গতকালকে আমি কিন্তু দেখছি আম ভর্তা দিছে। নাজমা তখন নিচের দিকে তাকায় আছে যে আরে ম্যাডাম এটা কী বলে আম ভর্তা।
পরে বলে গতকালকে তোমার আম ভর্তাটা কিন্তু খুব মজা হয়েছে। তো নাজমা এবার কোনো কথা বলে না। আমি তখন বিষয়টা বুঝে গেছি, কারণ নাজমা তো আর জানে না। আমি তখন নাজমার ইশারা দিলাম যে তুই কথা বলিস না। ম্যাডাম তখন বললো অফিস শেষ করে তোমাদের অফিস ছুটি হবে কয়টায়? তো ম্যাডাম ওই টাইম বললো, নাজমা টাইম বললো। তো ম্যাডাম বললো আমি আইসা তোমাকে আমার বাসায় নিয়ে যাবো, তুমি ভালো আম ভর্তা বানাইতে পারো, আমি কাঁচা কয়টা আম নিয়ে যাবো, তুমি আমার আম ভর্তা বানাই দিবা। তো এই বলার পরে ম্যাডাম তখন করলো কি, এটা বলে চলে গেছে স্যারের সাথে। তখন আমি মানে নাজমা আমাকে জিজ্ঞেস করতেছে বিষয়টা কী হলো মুরাদ? আমি তখন বললাম বিষয়টা হলো এই যে ম্যাডাম সম্ভবত ছদ্মবেশে স্যারকে পাহারা দেওয়ার জন্য আসছিল, এবং ইন দ্য মিন টাইম তুই ম্যাডামকে দেখে ফেলছিস, ম্যাডামকে তো আম ভর্তা খাওয়াইছিস, তুই খুব ভালো করছিস। ও তখন বলে আল্লাহ, এটা যে ম্যাডাম আমি তো জানতাম না। তো কী হলো, অফিস ছুটি হওয়ার আগে ম্যাডাম তখন গাড়ি পাঠিয়ে দিল নাজমার জন্য। ম্যাডামের গাড়ির ড্রাইভার এসে অফিসে বলতেছে নাজমাকে নিয়ে যেতে বলছে ম্যাডামে। আমি তখন বললাম যে নাজমা যা। এবার নাজমা গেল, যাওয়ার পরে রাত 10টার দিকে আমি নাজমারে কল দিলাম যে ও বাসায় আসছে কি না বা কী অবস্থা। ওর ছোটো একটা মোবাইল ছিল ওর কাছে। পরে ও আমারে বলতেছে ম্যাডাম তো আজকে আমাকে রেখে দিয়েছে, আমাকে আজকে যেতে দেন, আমি আজকে বাসায় থাকবো। আমি বললাম দেখ কোনো সমস্যা হবে না তো? আমাকে বললাম আমার মতো কালো মেয়ের আর সমস্যা কী। যাই হোক এই কথা আমার সাথে আমার শেষ হলো। আমি পরের দিন সকালে অফিসে গেলাম, নাজমা তখন আর অফিসে আসলো না। তো নাজমা যখন অফিসে আসলো না, আমি তার অফিসে আওয়ারে কল দিলাম, কোন কল রিসিভ করতেছে না। অনেকগুলো কল দিলাম, রিসিভ করে না। প্রায় 11:30টার দিকেও তখন আমার কল ব্যাক করছে। কল ব্যাক করে বলতেছে যে মুরাদ তুমি কি অফিসে? আমি বললাম হ্যাঁ আমি তো অফিস করতেছি। কী হলো, তুমি যে অফিসে আসলা না? আমার বল আসলে কি বলবো, আমি না একটা বিপদে পড়ে গেছি। কথাটা শুনে আমি তখন একটু মানে ঘাবড়ে গেলাম যে বিপদে পড়ে গেছে মানে ওর কোনো সমস্যা হলো না তো? আমি তখন বললাম যে বিপদে পড়ছিস মানে কী হয়েছে আমারে তুই বল। আমারে বলে আসলে কি সমস্যাটা হচ্ছে যে আমি তো ম্যাডামের বাসা আসছি। এখন ম্যাডাম আমার গতকালকে রাতে আমার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলছে এবং সকালেও কথাবার্তা বলছে। ম্যাডাম আমার অতীত সম্বন্ধে জানছে, আমি কি করি না করি এগুলা। এখন ম্যাডাম আমাকে অনেকগুলো প্রশ্নও করছে, ম্যাডামের উত্তর দিচ্ছি সঠিকভাবে। এখন ম্যাডাম বলতেছে আমাকে এখানে নাকি কলেজে ভর্তি করাবে। আমি তখন বললাম তুই কী বলিস, তোর কলেজে ভর্তি করাবে? বলে হ্যাঁ ম্যাডাম আমাকে বলছে এখানে কলেজে ভর্তি করাবে। এরপরে ম্যাডাম মানে যেমন করে বললো তেমনভাবেই কাজ করলো। নাজমাকে তখন আমাদের রাজধানী ঢাকারই কোনো একটা কলেজে ম্যাডামে ভর্তি করাই দিল। নাজমাকে ভর্তি করাই দিল। নাজমা তখন কলেজে পড়াশোনা করতেছে। আমার তো আর পড়াশোনা হলো না, আমি গার্মেন্টসে চাকরি করি। নাজমা তখন করে কি ম্যাডামের গাড়ি দিয়ে আমাদের অফিসে আসে মাঝে মাঝে, আবার ম্যাডামের গাড়ি দিয়ে চলে যায়। মানে ম্যাডামের সাথে সে সবসময় লেগে আছে। মানে ম্যাডাম তাকে সবসময় একদম ম্যাডামের কাছের মানুষ হিসেবে রেখে দিয়েছে। তো সেও ম্যাডামকে অনেক ভক্তি করে, অনেক সম্মান করে, শ্রদ্ধা করে। ম্যাডামও তাকে অনেক স্নেহ করে, আদর করে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে সে ইন্টার পরীক্ষা দিয়ে ফেললো, মানে ইন্টার পাস করছে। তো ইন্টার পাস করা পর্যন্ত কিন্তু সে আমার সাথে প্রতিদিনের কথা বলতো। আমাকে জিজ্ঞেস করতো যে মুরাদ অফিসে কি কোনো সমস্যা হয় তোমার, আমারে বইলো, আমি নিলে ম্যাডামরে বলবো। মানে না আমার কোনো সমস্যা নেই, আমি তো ভালোই আছি, ঠিকঠাক মতো কাজ করতেছি, কোনো ঝামেলা নেই। তো তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো, এরকম করে তারে বললাম। এবং সেও আমার কথায় অত্যাধিক খুশি হলো। তার মতো করে সে ম্যাডামের সাথে মিশে আছে, ম্যাডামের সব কথা শুনে। এরকম করে ইন্টার পরীক্ষা দিলে ইন্টার রেজাল্ট আউট হলো। ইন্টার রেজাল্ট আউট হওয়ার পরে ম্যাডাম তখন তাকে অনার্সের জন্য ভর্তি করাইলো। ঢাকারই একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্সে ভর্তি করাইলো। এবং অনার্সে ভর্তি করানোর পরে ম্যাডাম এবং স্যারের মাঝে আস্তে আস্তে করে ডিস্টেন্স দেখা দিতে শুরু হলো। মানে ম্যাডাম স্যারকে সন্দেহ তো আগ থেকেই করতো, সমস্যা তো তাদের প্রথম থেকেই ছিল, কিন্তু সন্দেহের মাত্রাটা অনেক অংশে বেড়ে গেল। আমাদের এমডি স্যারের সমস্যা কী ছিল, আমাদের এমডি স্যার অলওয়েজই মানে স্যারের মেয়ে লাগবে, স্যারের মেয়ে ছাড়া থাকতে পারবে না। এবং ম্যাডাম কিন্তু স্যারকে প্রচুর পাহারা দেয়। এবং স্যার আজকে যেসব প্রতিষ্ঠানগুলোতে কাজ করে বা স্যারের যে প্রতিষ্ঠান, এই সবই কিন্তু ম্যাডামের বাবার ছিল। ম্যাডাম ছিলেন এক বাপের এক মেয়ে। তো যার জন্য ম্যাডামের সব কিছুই কিন্তু স্যারে পাইছে। ম্যাডামের যত স্থাবর যাই কিছু আছে সব কিছু দেখাশোনা করে কিন্তু আমাদের বস, কিন্তু মূল মালিক কিন্তু ম্যাডাম। এটা আমি প্রথমে জানতাম না, এবং পরে যখন ম্যাডামকে স্যারে কেন এতটা ভয় পায়, কেন ম্যাডাম বলে জান দিয়ে ফেলে, পরে বিষয়গুলো জানতে পারছি। আমাদের যতগুলো গার্মেন্টস আছে সবগুলোর মালিকই কিন্তু ম্যাডাম। এইভাবে তখন সময়টা কাটতেছে। তো স্যার তখন এইভাবে মানে একটু নারীর প্রতি লোভী, এগুলো দেখার পরে হঠাৎ করে ম্যাডাম তখন সিদ্ধান্ত নিল যে স্যারের সাথে নাজমাকে রাখবে, মানে স্যারের পিএস হিসাবে। সবসময় ম্যাডাম তো আর সবসময় স্যারকে পাহারা দিতে পারে না, স্যার দেশের বাইরেও যায় এবং বিভিন্ন কারণে দেশের বাইরে যাচ্ছে। তো দেশের বাইরে গেলে তো আর ম্যাডাম ইনকোয়ারি করতে পারে না যে দেশের বাইরে ম্যাডাম কী করে। তো ম্যাডাম তো কাউকে বিশ্বাস করতে পারে না, আমাদের অফিসে যে অন্য লোকগুলো আছে এদেরকে তো বিশ্বাস করতে পারে না। আর ম্যাডাম তো শিওর যে নাজমার যে চেহারা
বসকে যদি নাজমাকে যদি বসের পিছনে লাগাই দেওয়া হয় তাহলে ম্যাডাম সবসময় সব ইনফরমেশনগুলো পাবে। ইভেন বস তো আর নাজমার সাথে কোনো খারাপ সম্পর্ক করবে না, কারণ নাজমা দেখতে তো এমনই, আর করলে তো নাজমা স্যারকে ম্যাডামকে বলেই দিবে। এই বলে ম্যাডাম তখন হঠাৎ করে স্যারকে বলল যে আজকে থেকে নাজমা তোমার পিএস, তোমার যা কিছু লাগবে তোমার সমস্ত কিছু নাজমা দেখবে, এবং সে মোটামুটি শিক্ষিত আছে, তোমার ডকুমেন্ট যা লাগে সব কিছু দেখবে। এবার নাজমার পড়াশোনা হঠাৎ অফ হয়ে গেল এবং নাজমা নিজে অফ করে দিল। অফ করে দিয়ে তখন স্যারের পিছনে মানে স্যারের পিএস হিসেবে নাজমা তখন জয়েন করলো। অবাক বিষয় যে স্যার যখন আসতো অফিসে নাজমাও আসতো স্যারের সাথে, এবং স্যারের পিএসের জন্য এক্সট্রা সমস্ত রকমের খাতিলদারি বা ওর থাকার জন্য, ওর খাওয়া দাওয়ার জন্য সব কিছুতে আমরা খুব এখতিয়ার থাকতাম। মানে নাজমা তখন আমাদের অফিসের একজন বস হয়ে যায়, মানে বস লেভেলের লোক হয়ে যায়। এভাবে স্যারের সাথে উঠা বসা, স্যার যেখানে বোর্ড মিটিং করতেছে, মিটিংয়ের মধ্যে যাচ্ছে, ভাইয়ারদের সাথে কথা বলতেছে, এবং নাজমা তখন খুব ভালো ইংলিশে কথা বলতে পারতো, একদম খুব স্মুথলি, খুব সুন্দর করে ভালোভাবে ইংলিশে কথা বলতো। মানে তার উত্থানটা যে এতটা সহজে, এতটা দ্রুত এমন এক পর্যায়ে চলে যাবে, এটা আসলে আমরা কেউ কল্পনা নিতে পারি না। এরকম করতে করতে নাজমা তখন একটা পর্যায়ে এই মাস তিনেক পরে স্যারের সাথে বিভিন্ন ট্যুরে চলে যাচ্ছে, কখনো হংকং, সিঙ্গাপুরে যাচ্ছে, কখনো আপনার কানাডাতে যাচ্ছে, আমেরিকাতে যাচ্ছে, এবং যে কোনো দেশে স্যারের সাথেও চলে যাচ্ছে অটোমেটিক্যালি, যারা সাথে যাচ্ছে ট্যুর করতেছে। এবং স্যারও তাকে মোটামুটি একটা পর্যায়ে স্যারও তাকে অনেকটা গ্রহণ করে নিয়েছে আর কি। শুধু ম্যাডামের দিকে তাকায়, কারণ ম্যাডাম যা বলবে স্যার তো তাই শুনতে হবে। এরকম করে অনেকগুলো দিন মানে এই ম্যাডাম এই নাজমাকে স্যারের পিছনে লাগাই দিয়ে রাখছে। এভাবে অনেকগুলো সময় কেটে গেল, এবং নাজমা তখন বিভিন্ন কোয়ালিটি সেকশানে কাজ করতেছে, বা গার্মেন্টস লাইনটাতে নাজমা তখন খুব ভালোভাবে বুঝে গেল, মানে অনেকটা ভালোভাবে বুঝে গেল। এবং আমিও তখন গার্মেন্টস লাইনে কাজ করতেছি, আমার অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এভাবে প্রায় 4 বছরের মতো নাজমা হচ্ছে স্যারের সাথে সাথে থাকে এবং সব কিছু স্যারের দেখাশোনা করে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে স্যার এবং ম্যাডাম তারা দুজনেই বিদেশে সেটেল হয়ে যাবে, এবং এই স্যারের একটা বড় ম্যাডামের একটা বড় ছেলে আছে, বড় ছেলেকে দিয়ে গার্মেন্টস যা কিছু আছে বাংলাদেশে এগুলো চালাবে। এই পরিকল্পনা করে ম্যাডাম তখন স্যারের সাথে বিদেশে সেটেল হয়ে যাবে। ওই বড় সাহেবকে মানে ম্যাডামের বড় যে ছেলে আছে, বড় ছেলেকে তখন গার্মেন্টসের দায়িত্ব বুঝিয়ে দিছে যে আমাদের বসের ছেলে সব কিছু দেখাশোনা করতেছে। অ্যান্ড এরই মাঝে নাজমা কিন্তু ওই বসের ছেলের সাথেও আছে, বসের ছেলের সাথেও খুব ভালো করে মিশে আছে। এরকম করতে করতে অনেকগুলো বছর পেরিয়ে যাওয়ার পর একদিন নাজমা আমাকে হঠাৎ করে বলতেছে যে মুরাদ, আমি তো অনেকগুলো দেশে গিয়েছি এবং অনেকগুলো বায়ারদের সাথে আমার খুব ভালো কথাবার্তা হয়েছে, বা তারা আমাকে অনেক স্নেহ করে, আদর করে, এবং আমি যে দেখতে অনেকটাই ব্ল্যাক, শুধু কালোর কারণে অনেক আফ্রিকান বা অনেক ফ্রান্স কিংবা আমেরিকার, ক্যানাডিয়ান, অনেক আফ্রিকান যারা আছে, বিশেষ করে যারা আফ্রিকান নাগরিক, তারা আমাকে অনেকটা পছন্দ করে এবং তাদের সাথে আমার ভালো একটা লিঙ্ক আপ হয়েছে। তারা বড় বড় কোম্পানির বিভিন্ন ডিজাইনের হচ্ছে অনেক বড় বড় পর্যায়ে আছে। তো আমি চাচ্ছিলাম যে তাদের কাছ থেকে মালের অর্ডার নিয়ে আমি তোমাকে অর্ডারটা দিব, তুমি বিভিন্ন ধরনের গার্মেন্টসে এই ধরনের কাজগুলো করাবা। স্যাম্পল আমি তাদের কাছ থেকে নিব, তাদের কাছ থেকে বাইংয়ের মতো আর কি, বাইং হাউসের মতো আমি নিয়ে তারপর তোমাকে দিব, তুমি এটা চালাবা। তো এমন করে নাজমা তখন বাইং হাউসের মতো কাজ করতে শুরু করে, বাইংয়ের মতো ওদের কাছ থেকে বায়ারদের কাছ থেকে স্যাম্পল নিচ্ছে, স্যাম্পল নেওয়ার পরে স্যাম্পলটা আমাকে দিচ্ছে, আমি তখন এই সেম স্যাম্পলটাই বিভিন্ন গার্মেন্টসে দিচ্ছি। ধরেন আমরা প্রতি প্রোডাক্টে 1 টাকা বা 2 টাকা করে লাভ করতেছি, তো প্রতি প্রোডাক্টে যদি আমরা 1 টাকা 2 টাকা করে লাভ করি তাহলে কিন্তু আমাদের কয়েক কোটি টাকা ইনকাম হয়ে যাচ্ছে। যদি আমরা 2 কোটি মাল সাপ্লাই দিচ্ছি, তাহলে যদি ধরেন আপনার 2 টাকা করে নিচ্ছি, তাহলে 4 কোটি টাকা ইনকাম হয়ে যাচ্ছে। এইভাবে অল্প কিছু দিনের মাথায়, এবং নাজমার কাছে এত বায়ার ছিল, বায়ারগুলো নাজমাকে এতটাই পছন্দ করতো যে নাজমা গেলেই নাজমার কাছে অর্ডার চলে আসতো। ওর অর্ডার এত বেশি ছিল যেটা বলার মতো না, প্রচুর পরিমাণের অর্ডার ছিল। তো আমি তখন বিভিন্ন গার্মেন্টসে অর্ডার দিতাম, অর্ডার সাপ্লাই দিতাম, দিয়ে আমি তখন মাল কালেকশন করে নাজমাকে দিতাম, নাজমা এগুলো পাঠাইতো। নাজমা তখন আমারও মোটামুটি অনেকটাই টাকা হয়ে গেছে, ও আমাকে অনেক টাকা বসে, আমি তখন আমার নিজের নামে ঢাকাতে একটা ফ্ল্যাটও কিনি। তো নাজমা কিন্তু কোনো কিছুই করে নাই, সব টাকায় জমাচ্ছে। একটা পর্যায়ে নাজমা হঠাৎ করে আমাকে বলল যে মুরাদ, আমাদের যেহেতু মোটামুটি অনেক বায়ার ধরা আছে প্রায় সব দেশেরই, তাহলে আমরা নিজের একটা গার্মেন্টস খুলতে পারি। তো সেই সময় নাজমার কাছেও কয়েক কোটি টাকা আছে। তো আমি তখন চিন্তা করলাম যে হ্যাঁ, এটা তো করা যায়, আমরা নিজেরা একটা গার্মেন্টস খুলতে পারি। এই বলে আমরা বন্ধ একটা গার্মেন্টস, একটা কোম্পানির গার্মেন্টসটা বন্ধ হয়ে গেছে, তিনি চালাইতে পারে না ভাইয়ের কারণে, ভাইয়ার নাই বলে। তো ওই গার্মেন্টসটা তখন নাজমা আর আমি একসাথে কন্ট্রাক্টে নিই, এবং আমরা 10 বছরের কন্ট্রাক্টে নেওয়ার পর আমরা তখন গার্মেন্টসটাকে সচল করি। করার পরে ওই একটা গার্মেন্টস থেকেই নাজমার ভাগ্য পরিপূর্ণভাবে ফিরে যায়।
একটা গার্মেন্টস থেকে ঢাকাতে টোটাল আমাদের 3টা গার্মেন্টস হয়ে যায় এবং 3টা গার্মেন্টসে ভীষণ বড়। তো আমার ভিতরে তখন সবসময় একটা জিনিস কাজ করতো যে মানে ও তো দেখতে শুনতে সুন্দর না, মানে দেখতে শুনতে ভালো না, অ্যান্ড এরপরেও মানে আমার ভিতরে যে জিনিসটা কাজ করছে মেয়েটা তো অনেক ভালো, এত ভালো মেয়ে, এবং আমাদের এলাকার জন্য ও যা করছে এটা আসলে বলে বোঝানো যাবে না। এলাকার মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে এলাকার হতদরিদ্র মানুষের জন্য নাজমা তার জীবন দিয়ে চেষ্টা করেছে। প্রতিটা পরিবারে, এমন কোনো পরিবারে নাই যে পরিবারে নাজমা টাকা যায় নাই, এমন কোনো মেয়ে নাই। আমাদের এলাকাতেও একটা ট্রাস্ট খুলেছে যেখানে ধরুন আপনার স্কুলের মেয়েরা এত পার্সেন্ট পর্যন্ত, মানে এত পার্সেন্ট রেজাল্ট হওয়ার পরে তার পড়াশোনার সমস্ত দায়িত্ব নাজমা ফাউন্ডেশন থেকে দেওয়া হতো। এবং নাজমা ফাউন্ডেশন তখন আমাদের এই বরিশাল এলাকাতে অনেক ছড়িয়ে যায়, অনেকভাবে ছড়িয়ে যায়। এবং ঢাকাতেও বিভিন্ন ধরনের আপনার যে আর্থিক সংস্থাগুলো আছে যেখানে অনেক গরিব মানুষরা থাকে বা অনেক বৃদ্ধাশ্রম থাকে, এই নাজমা ফাউন্ডেশন থেকে সমস্ত জায়গায় টাকা যাইত। এবং ও এতিমদেরকে অনেক পছন্দ করতো, মানে এতিমদেরকে ওর প্রতি অনেক ভালোবাসা ছিল এতিমের প্রতি। তো আমি ওর সব কিছু দেখাশোনা করতাম, মানে গার্মেন্টস লাইনটা পুরোটাই আমি দেখতাম। ও আমাকে এতটাই ট্রাস্ট করতো, সব কিছু আমাকে দিয়ে রাখতো যে তুমি সব কিছু দেখবা, তোমার সব কিছু দেখভাল করবা, এরকম করে। তখন পরিবার থেকে আমাকে বিয়ের জন্য একটা প্রেশার দিয়েছিল, মানে পরিবার থেকে বিয়ে করাবে। আম্মা বলতেছে বয়স হয়েছে আর কত, বিয়ে শাদী করে সংসারী হয়, এরকম করতেছে। তো আমার ভিতরে কেন জানি হঠাৎ করে মনে হলো যে, আমি জানি না, মানে আমার ভিতরে এটা মনে হলো যে আমি নাজমাকে বিয়ে করব। আসলে দেখা গেল কি যে জীবনে তো অনেকেই করলাম, এবং নাজমা আমাকে এই পর্যায়ে এনে দাঁড় করিয়েছে। নাজমার জন্য আজকে আমার ঢাকাতে বাড়ি আছে বা আমি একটা ভালো অবস্থানে যেতে পারছি। তাহলে আমি নাজমাকে বিয়ে করব, এরকম একটা। তখন কিন্তু আমি একটা বাড়িও কিনে ফেলি ঢাকাতে, এবং ঢাকার খুব নাম করে একটা জায়গায় বাড়ি কিনি। তো বাড়ি কিনে আমি ওইটাতে ভাড়াও দিই, আমি নিজেও থাকি, এবং আব্বা আম্মাও মাঝে মাঝে এসে থাকতেছে। পরে তারা বিয়ের জন্য খুবভাবে প্রেশার। তো আমি তখন চিন্তা করলাম যে আমি নাজমাকে বিয়ে করব এবং আমার মায়ের মাধ্যমে নাজমাকে আমি প্রস্তাব পাঠাবো। তো এমন করে আমি তখন মাকে বললাম। মাকে বলার পরে মা এক কথাই তো আমার মানে রেগে গেছে, যেটা কী ধরনের কথা, এটা কোনো মেয়ে নাকি, এটা তো লাশের মতো এক চেহারা। আমি তখন বললাম মা, লাশের মতো চেহারা হোক আর যাই হোক, নাজমার মনটা অনেক ভালো এবং আমি ওরে বিয়ে করব। আমার আম্মা রাজি হলো না, কিন্তু আমার আব্বা রাজি হয়ে গেল, মানে আমার এই কাকারা রাজি হয়ে গেল, বাকি যারা আছে তারা সবাই রাজি হয়ে গেল। সবাই বলে যে ঠিক আছে, তাহলে সমস্যা নাই, ও যদি বলে, ও যদি নাজমাকে পছন্দ করে তাহলে আমরা বিয়ে করাবো। কাকারা বা বাকিরা সবাই রাজি হলো। তো এক পর্যায়ে নাজমাকে প্রস্তাব করবে। আমার মাথায় তখন হঠাৎ করে বিষয়টা আসলো যে নাজমা যে পরিমাণের ব্যস্ত, সারাক্ষণই ব্যস্ত, নিঃশ্বাস ফেলার সময় নাই। এর উপরে যদি আমার বাবা, আমার মা, আমার কাকারা বা আমার সবাই মিলে যদি তাকে বিয়ের প্রেশারটা দেয় বা বিয়ের বিষয় নিয়ে কথা বলে, ও হয়তো হঠাৎ করে রেগে যেতে পারে, মানে আমার বিষয়টা মনে হলো। তো আমি তখন তাদেরকে বললাম যে তোমরা বলার দরকার নেই, আমাকে কিছুদিন সময় দাও, আমি নাজমাকে প্রস্তাবটা দিব। ওই সময় কিন্তু নাজমার সাথে আমার বেশিরভাগই কথা হলো ফোনের মাধ্যমে বা ভিডিও কলে কথা হতো। ওর সামনাসামনি কিন্তু আমি খুব একটা যেতে পারতাম না, সামনাসামনি খুব একটা যাওয়া হতো না, কারণ বেশিরভাগই ও ব্যস্ত থাকতো। মানে শুধু বায়ারগুলোকে ডিল করতো। এই জন্য কখনো কানাডা, কখনো সিঙ্গাপুর, কখনো মালয়েশিয়া, এক সময় এক দেশের মধ্যে ও থাকতো। বাংলাদেশে খুব বেশি একটা আসতো না। এরকম করে একদিন শুক্রবারে আমি প্ল্যানিং করলাম যে শুক্রবারে আমি তাকে প্রস্তাবটা করব, কারণ শুক্রবার দিনটা আমার জন্য অনেক লাকি। যেহেতু এক শুক্রবারে আমি তার বাসায় গিয়েছিলাম, বা সবগুলো শুক্রবারে আমার কাছে বেস্ট মনে হলো। তো একদিন শুক্রবার আমি তারা দাওয়াত দিলাম যে নাজমা, আমার বাসায় তুমি আইসো, আমি তোমার জন্য একটু রান্নাবান্না করছি, এরকম করে বললাম। তো আমাকে বলে তুই তো ব্যাচেলার, বিয়ে করিস নাই, তোর বাসায় গেলে সমস্যা হবে। আমি বললাম না, সমস্যা হবে না, তুই আসিস, এরকম করেই বললাম। পরে আমার বাসায় আসছে আপনার প্রায় 11টার দিকেও নিজের একটা গাড়ি ছিল, ওইটা দিয়ে আসছে ড্রাইভার সহ। আসার পরে আমি ওরে খাওয়া দাওয়া করাইলাম। আমি জুমার নামাজে গেছি। আমি জুমার নামাজে যাওয়ার পর ও আবার রান্নাবান্না মোটামুটি অনেকটা তরকারি গরম টরম করছে করে আমি নামাজ পড়ে আসছি, দেখি যে উল্টা আমার জন্য খাবার পরিবেশন করছে। তো ও আর আমি বৈশা খাইলাম এবং দুজনেই পেট ভরে খাইলাম। খাওয়ার পরে খাবার কেমন হয়েছে, আমার বলে হ্যাঁ রে, তোর বউটা অনেক লাকি হবে, তার আর কাজ কাম করা লাগবে না, আর তোর বউ তুই রান্না করে খাওয়াইতে পারবি। আমি তখন বলি, তো আমার জন্য একটা বউ খোঁজ না। আমাকে বলে, বারে তোর তো অনেক বয়স হয়ে গেছে রে, তোর দাড়ি চুল পাকে যেতেছে, তুই বিয়ে করবি না? আমি তখন বললাম, আমি একটা ছেলে মানুষ, তুই আমারে বলতেছিস আমি বিয়ে করবো কি না, আর তুই একটা মেয়ে আমার ক্লাসমেট হইয়া তুই এখন পর্যন্ত বিয়ে করিস নাই, তো তুই বিয়ে করবি না? ও তখন হাসতে হাসতে বলছে, দূর, আমার কে আছে দুনিয়াতে, বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, কে আছে দুনিয়াতে, এবং আমাকে কে বিয়ে করাবে? আমি তখন বললাম, তুই যদি তোর বিয়ের দায়িত্বটা আমাকে দেস তাহলে আমি তোর জন্য একটা ভালো ছেলে খুঁজে দিতে পারি। ও তখন বলে, যা, এটা হবে না। এই বলে ও তখন কথাবার্তা বলে এখান থেকে চলে যায়, মানে চলে গেল। এরপরে আমি ওর সাথে আস্তে আস্তে করে ফোনে একটু কথা বলার প্রবণতা বাড়াই দিলাম, যে একটু ফোনে কথা বলি, এবং ফোনে কথা বলে দেখি তাকে একটু কনভার্স করা যায় কিনা, তাকে আমার আয়ত্তে আনতে পারি কিনা।
এরকমভাবে ফোনে কথা বলতে 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 একটা পর্যায়ে আমি খুব খেয়াল করে দেখলাম ও যেন আমার কাছ থেকে একটু স্কিপ করে। ধরেন যখনই আমি একটু রোমান্টিক কথার দিকে যাই বা প্রেম ভালোবাসা বিয়ে সংসার, তখন তো আমিও মধ্যবয়স্ক, ও কিন্তু মধ্যবয়স্ক হয়ে গেছে। তো যখনই ধরেন কোনো সাংসারিক জীবনের আলাপ আলোচনার মধ্যে যাই, বিয়ে করব সংসার করব এরকম বিষয় নিয়ে কোনো কথাবার্তা বলতে যাই, ও তখনই কেমন যেন একটু অন্যরকম হয়ে যায়। মানে অন্যরকম বলতে ও তখন ফোন কেটে দেয় বা ব্যবসার প্রসঙ্গে কথা বলতে শুরু করে, অন্য অন্য বিষয়গুলো নিয়ে কথা বলতে শুরু করে, যে অমুক গার্মেন্টসের বেতন দেওয়া হয়েছে কিনা বা এই গার্মেন্টস কেমন আছে, ওইটার প্রোডাকশান কীরকম, মানে ওই ব্যবসায়িক লাইনে কথাবার্তা বলতে শুরু করে। দেখা গেল যে আমি অনেক চেষ্টা করলাম মানে ওর সাথে একটু মিশার জন্য বা ওর ভিতর থেকে আমি কথা বের করার জন্য বা ওকে আমি বিয়ে করবো এটা বলার জন্য, কোনোভাবেই আমি আর মানে পারলাম না। এইভাবে আমিও তো যেহেতু ব্যবসা বাণিজ্য করতেছি ওর সাথে আছি, তো আমারও তো অনেক মানে আমি অনেক ব্যস্ত এরকম টাইপে না পাবে পারে 4 মাসের মতো কেটে গেছে। 4 মাস পরে একদিন নাজমা হঠাৎ করে একটা বোর্ড মিটিং ডাকলো এবং সেখানে আরও অনেক অন্য অন্য লোকজন ছিল আমাদের গার্মেন্টসের, জিএম থেকে শুরু করে বিভিন্ন পোস্টে থাকা সিনিয়র পার্সন, ওদের সবাইকে দিয়ে মিটিংয়ে ডাকলো। তো সেদিন আমিও মিটিংয়ে গেলাম এবং ঘটনা কি কেন সে হঠাৎ করে মিটিং ডাকলো এটা কিন্তু বুঝলাম না। তো মিটিংয়ে ডাকার পরে নাজমা হঠাৎ করে বলতেছে আমরা আমাদের বাংলাদেশ থেকে ব্যবসা বাণিজ্য গুটিয়ে নেব। হঠাৎ করে এটা শোনার পর তো আমি অবাক হয়ে গেলাম, কি আমাদের 3টা গার্মেন্টস এত শ্রমিক, ও এখন বলে বাংলাদেশ থেকে ব্যবসা বাণিজ্য গুটিয়ে নেবে। ও তখন বলে আমরা বাংলাদেশ থেকে ব্যবসা বাণিজ্য গুটিয়ে নেব, আমরা ব্যবসা করব হচ্ছে আপনার মালয়েশিয়াতে আমি গার্মেন্টস খুলবো, সেখানে আমরা ব্যবসা করব। এবং তার ভাষ্যমতে বাংলাদেশে তার গার্মেন্টসে যে পরিমাণে লাভ হচ্ছে মালয়েশিয়াতে নাকি আরও বেশি লাভ হবে, এটাই সে বলতেছে। এটা বলার পরে আমি তখন প্রথম একটু অবাক হয়ে গেলাম। অবাক হয়ে যাওয়ার প্রথম কারণ হচ্ছে মালয়েশিয়া একটা মানে শ্রমিকের দেশ, ওখানে ধরেন আপনার অফিস ভাড়া অনেক বেশি, তারপরে রুম ভাড়া অনেক বেশি, এবং সেখানে যে ওয়ার্কারদের বেতন দেবো ওয়ার্কারদের বেতনও বেশি আমাদের দেওয়া লাগবে, যেটা বাংলাদেশ থেকে প্রায় 5-6 গুণ বেশি, মানে 5-6 গুণ বেশি টাকা আমাদেরকে দিতে হবে। তো এত বেশি টাকা দিয়ে আমরা কেন বাংলাদেশ রেখে আমাদের রানিং গার্মেন্টস এগুলো বন্ধ করে আমরা কেন মালয়েশিয়াতে গার্মেন্টস খুলতে যাব? মানে এইটা তো আসলে আমার মানে বোধগম্য না। কি রে, এটা হঠাৎ করে ও কেন সিদ্ধান্ত নিল? এটা তো ওই সিদ্ধান্ত নেওয়ার কথা না। আমি আর বুঝতে পারতেছি না। তো বুঝতে না পারার পরে ওই দিন মিটিংয়ে ও বললো এবং সবার কথাও শুনলো। রাত 10টার দিকে আমি কল দিলাম, হোয়াটসঅ্যাপে কল দিলাম, রিসিভ করলাম। আমি তখন বললাম যে নাজমা ব্যস্ত? পরে আমাকে বললেন না ফ্রি আছি, বাট একটু টেনশানে আছি। আমি তখন বলি একটু কথা বলা যাবে? বলে হ্যাঁ বল। আমি বললাম নাজমা আসলে একটা বিষয় বুঝতে পারলাম না, তুই যদি রাগ না করিস তাহলে জিজ্ঞেস করে। আমি ওকে আসলে ম্যাডাম করে ডাকতাম, কিন্তু আমাকে বললো যে না তুই করে বলার জন্য, যার আমি তুই জন্য বলি। তো আমি বললাম নাজমা আমি মানে বুঝতে পারতেছি না যে হঠাৎ করে বাংলাদেশ থেকে এই তো কোটি কোটি টাকার বিজনেস সব অফ করে দিয়ে মালয়েশিয়াতে ব্যবসা নিয়ে যেতে হবে, তার কারণটা কি? আমাকে বলে কারণ আছে, কারণটা এখন বলা যাবে না, এটা পরে বলবো। আমি তখন বললাম তো হঠাৎ করে এত টাকা মালয়েশিয়াতে আমরা ব্যবসা ইনভেস্ট করব, এটা গভর্নমেন্টের কাছ থেকে রিসিট নেওয়া বা আপনার যে বিদেশে গার্মেন্টস করতে হলে অনেক টাকা পয়সার প্রয়োজন, সরকার আমাদেরকে এত টাকা দেশ থেকে নিতে দিবে কি না ওইটারও তো একটা বিষয় আছে। আমাকে বললাম আমরা বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে যাব, বাংলাদেশ থেকে শ্রমিক আমরা ওখানে নিয়ে যাব, এটা বলে গভর্নমেন্টের সাথে আমাদের কাগজপত্র হবে, লিখিত পেপারস হবে, এবং গভর্নমেন্টকে আমরা দেখাবো যে আমরা বাংলাদেশ থেকে লোক নিয়ে যাব, ওখানে লোকেরা কাজ করবে, এবং সেখানে লোকেরা কাজ করলে আমাদের বাংলাদেশের রেমিটেন্স আসবে, টাকা আসবে, এবং আবার প্রোডাক্ট সেল করার পরে সেখান থেকেও টাকা আসবে। মানে ওর কথা হচ্ছে ওরকম আর কি, ওরকমভাবে আমাকে বুঝাইলো। কিন্তু আমি না ওর ভিতরে একটা বিষণ্ণতার ছোঁয়া দেখতে পাচ্ছিলাম। কেমন জানি ও খুব বেশি একটা কথা বলে না, গম্ভীর হয়ে গেছে, যেদিকে তাকায় তো তাকায় থাকে, এবং ওর ভিতরে একটা টেনশন আমি খুব বেশ কয়েকটা দিন ধরে খেয়াল করতেছি। তো আমার ভিতরে যেটা মনে হলো যে ও সম্ভবত আসলে বিয়ে শাদী করতেছে না এবং শুধু ব্যবসা করে ওর ব্রেনটা পুরো আউট হয়ে গেছে। একদিন আমি হঠাৎ করে বললাম যে নাজমা তুই তো বাংলাদেশের অনেক জায়গায় ঘুরছিস, দেশের বাইরে অনেক জায়গায় ঘুরছিস, চল না আমরা কয়েকটা দিনের জন্য কক্সবাজার থেকে ঘুরে আসি, একটু কক্সবাজার যাব। তো আমাকে তখন মুখের উপরে মানা করে দিল। ও আমাকে বলতেছে তুই কি পাগল হয়ে গেছিস? আমরা কয়েকদিন পরে ব্যবসা এখান থেকে ট্রান্সফার করে আমরা মালয়েশিয়াতে যাচ্ছি, আমাদের এখন কত কাজ, কত ব্যস্ত, কত মিটিং, কত সরকারি লোকজনের সাথে কথা বলা লাগতেছে, এই অবস্থার মধ্যে তুই কক্সবাজার যেতে পাগল হয়েছিস? তুই কি পাগল নাকি? মানে একটু ধমক দিয়ে আমাকে বললো। তো আমি তো ওর সাথে ফ্রেন্ডলি আছি, আমি কোনো কিছু মনে করলাম না। আচ্ছা ঠিক আছে, ও যেমন করে বললো আমি তেমন করে ওর কথা শুনলাম, আমি আর কক্সবাজার গেলাম না। এবং যেমন কথা তেমন কাজ, একটা সময় ও গার্মেন্টস এখান থেকে নিয়ে যাবে এবং সে মালয়েশিয়াতে যাতায়াত করতেছে, আসছে যাচ্ছে, ওখানে জায়গা দেখছে, কোথায় গার্মেন্টস তৈরি করবে সব কিছু রেডি করে ফেলছে। কিছুদিনের মধ্যেও তখন সমস্ত গার্মেন্টসের প্রোডাক্টগুলো নিয়ে যাওয়া শুরু করছে এবং ওয়ার্কারদেরকে সবাইকে পাসপোর্ট করাইতেছে, সবাইকে নিয়ে যাবে, এবং বিভিন্নভাবে ও অনেক বড় একটা প্রজেক্ট হাতে নিয়ে দিয়েছে, যেটা কয়েক কোটি টাকা আমাদের লস হবে।
এরপরও এটা কেন করতেছে আমি বুঝতেছি না। এক পর্যায়ে হঠাৎ করে ওর ভিতরে আরও বেশি বিষণ্ণতা দেখতে পাচ্ছি। এক পর্যায়ে আমি ওকে ডাইরেক্ট জিজ্ঞেস করলাম যে নাজমা, তোর সমস্যা কি, তোর কী হয়েছে আমাকে বলতো। একটু বন্ধুর মতো মানে হাত ধরছে। পরে আমারে বলে, আমি জানি না আমি কী করতে চাচ্ছি, কিন্তু বাংলাদেশে আমি থাকবো না। বাংলাদেশে থাকলে আমি আত্মহত্যা করে মারা যাব। তো বাংলাদেশে থাকলে তুই আত্মহত্যা করে মারা যাবি, মানে কারণটা কি, কেন তুই আত্মহত্যা করবি? আমি তো তোর ভিতরে আত্মহত্যা করার মতো কোনো কিছু দেখি না। তুই একটা বাসার কাজের মেয়ে ছিলি, সেখান থেকে আজকে তুই এত কোটি টাকার মালিক, এতগুলো গার্মেন্টসের মালিক, এখন তুই এগুলো আমরা কী বলতেছিস? আমরা বলতেছি আমি বাংলাদেশে থাকলে আত্মহত্যা করবো। এখন তুই যদি মনে করিস যে আমাকে আত্মহত্যা কর থেকে মুক্তি দিবি, তাহলে তুই আমাকে হেল্প কর, আমি গার্মেন্টসগুলো সবগুলো হচ্ছে ইয়াতে নিয়ে যাব, মানে মালয়েশিয়াতে নিয়ে যাব। এরকমভাবে সে এই সরকারকে বিভিন্ন ধরনের আপনার ট্যাক্স এটা ওইটা দিয়া সে টাকা নিয়ে যাচ্ছে, শ্রমিক নিয়ে যাচ্ছে, কিছু শ্রমিক নিচ্ছে, টাকা নিচ্ছে, ওখানে প্রোডাকশন শুরু করছে। এইভাবে সময়গুলো কাটতেছে এবং অনেকগুলো টাকা নিয়ে ওখানে সে প্রজেক্ট শুরু করে দিয়েছে। তো বাংলাদেশে একটা ছোট্ট গার্মেন্টস ছিল, আমি ওইটা দেখাশোনা করতাম, মানে ছোটো বলতে ওইটা মিনি গার্মেন্টস আমাদের, ওইটা আমি যেটা আমরা প্রথম শুরু করেছিলাম আর কি, যেটা লিসে নিয়েছিলাম, পরে আমরা আবার গার্মেন্টসটা কিনে আমি ওইটা দেখাশোনা করতেছি। আমি ওরা বললাম, দেখ মালয়েশিয়াতে আমি যেতে চাই না, তুই এটা দেখাশোনা কর, যদি স্পেশালি কোনো কাজ লাগে আমি যাব। তো এরপর আমি বাংলাদেশের গার্মেন্টসটা দেখি, মালয়েশিয়ার গার্মেন্টসগুলো ওই দেখাশোনা করে, আবার ওর অনেকগুলো জিএম আছে তারা দেখাশোনা করে। আমি আবার যাতায়াত করতেছি, মালয়েশিয়াতে যাচ্ছি, মালয়েশিয়া থেকে আসতেছি বিভিন্ন কাজকর্মে। এরকম করতে করতে হঠাৎ করে 5 দিন ধরে নাজমার ফোন বন্ধ। তখন আমি মানে ঢাকার গার্মেন্টসটাও দেখতেছি, মালয়েশিয়াতে বেশিরভাগ যাতায়াত করতেছে, কারণ ওখানে আমাদের ওয়ার্কারও বেশি, কাজও বেশি, সেজন্য বেশি বেশি মালয়েশিয়াতে যাচ্ছি। ওর মোবাইলটা বন্ধ 5 দিনের জন্য। মোবাইলটা বন্ধ পাওয়ার পরে এখনও কি দেশে আছে না দেশের বাইরে আছে সেটাও তো জানি না। তো ঢাকাতেও যে বাসায় থাকতো ওই বাসায় আমি গিয়েছি এবং যাওয়ার পর দেখলাম যে ভিতর থেকে দরজাটা লক করা। 5 দিন পর্যন্ত মোবাইলটা কিন্তু বন্ধ। ভিতর থেকে দরজা লক করার পরে আমি দরজা ধাক্কাইলাম, তখন দরজা খুলছে। খোলার পরে ওর দিকে তাকাইয়া আমি মানে আমার নিজের চোখের পানি ধরে রাখতে পারি না, চোখগুলো একদম ঘরতে ঢুকে গেছে, মানে চেহারা চিনা জানা একদম কালো হয়ে গেছে, মানে কেমন জানি একটা অবস্থা বলে বোঝানো যাবে না। তুই যে কী হয়েছে তোর, মানে সমস্যাটা কি? গার্মেন্টস তো সবই আমি দেখাশোনা করি, ওর তো কোনো দায়িত্ব আমি ওর উপরে রাখি নাই, সব কিছু আমি দেখাশোনা করতেছি। তো কী হয়েছে তোর নাজমা, কী হয়েছে? কিছু বলে না, খালি কান্না করে। আরে কান্না করতেছিস কেন, তোর কি হয়েছে আমাকে বল, মানে কারণটা কি, তুই তো আমাকে বলবি, কান্না কেন করতেছিস? আমাকে বল, আমি জানি না, বাট আমি যে কোনো সময় মরে যাব, আমি যদি মরে যাই তোর আমারে মাফ করে দিস। আমার যে বন্ধুরা আছে যাদের সাথে আমরা একসাথে এসএসসি পরীক্ষা দিয়েছি, আমার বন্ধুগুলো সবারই বলিস আমার মাফ করে দিতে। আমি তখন বললাম, নাজমির তুই কী বলি, এখন তুই সুখের দিন, তুই এমন একটা পর্যায়ে আসছিস, এমন একটা জায়গায় আসছিস, তুই একটা ভালো জায়গার মধ্যে আসছিস, এখন তুই মরে যাবি কেন? তোর যখন মরার কথা ছিল তখন তো মরলি না, তুই এখন কেন মরবি? আমাকে বল, আমি তখন তো আমার তখনের জীবনটাই ভালো ছিল। আমি জোয়ারদার বাড়িতে কাজ করতাম, ওদের ধান ভানতাম, ওদের ফসলি জমিতে ফসল ফলাইতাম, ওদের সাথে থাকতাম, ওদের ভাত রান্না করতাম, কাপড় চোপড় ধুয়ে দিতাম, এটাই মানে আমার জন্য ভালো ছিল রে। আজকে আমার কাছে কোটি কোটি টাকা, কিন্তু মনে কোনো শান্তি নাই। জোয়ারদার বাড়িতে একটা ডিম ভাজি যদি আমারে খেতে দিত, আমি যেই শান্তি পাইতাম, আজকে কয়েক কোটি টাকার মধ্যে ঘুমিয়ে আমি সেই শান্তি পাচ্ছি না। আমার মানসিক শান্তির বড্ড অভাব। আমি তখন নিজেকে ধরে রাখতে পারলাম না, ধরে না রেখে ডিরেক্টলি বললাম যে নাজমা তুই আমারে বিয়ে কর, আমি তোর বিয়ে করব, এবং যদি বিয়ে করিস, সংসার করিস, তাহলে হয়তো এসব থেকে তুই মুক্তি পাবি, তোর ভিতরে যে ডিপ্রেশন টেনশন যেটা কাজ করতেছে এটা থেকে তুই রেহাই পাবি। ও তখন আমার দিকে তাকিয়ে বলতেছে, এই কথাটা তুই আমাকে আগে বললি না কেন? আমি তখন বললাম, আগে বলবো মানে কী হয়েছে, এখন তুই কি বিয়ে করে ফেলছিস? ও তখন বলে হ্যাঁ। আমি বললাম, মানি তুই বিয়ে করছিস কবে? ও বলে আজকে অনেক মাস হয়েছে। কারে বিয়ে করছিস? তা আমরা বলতেছে তাশরিফ নামের এক ছেলেরে। তো তাশরিফ নামের কোন ছেলের তুই বিয়ে করলি, মানে এই ছেলেকে? মানে আমি কিছু বলতে পারবো না, বাট আমি ওরে ভালোবাসে বিয়ে করে ফেলছি। এবং ওর কথায় আমি বাংলাদেশ থেকে গার্মেন্টসগুলোকে ইন্ডিয়াতে ট্রান্সফার করছি, আর ইয়াতে আপনার এই মালয়েশিয়াতে ট্রান্সফার করছি। তুই এই ছেলে কি, মানে কি করে? আর আমার বলে জানি না, বাট ও আমাকে অনেক অ্যাভয়েড করে, আমাকে সাথে খুব বেশি একটা কথা বলে না। আমি প্রথম দিকে অনেক ভালোবাসতো এবং লাস্ট কয়েকটা দিন ধরে খুব ইগনোর করতেছে, মানে খুব বেশি কথা বলে না, আমার কাছ থেকে দূরে থাকে, আমাকে অ্যাভয়েড করে। বাট এগুলো কেন করে আমি বুঝি না। পরে আমি বললাম তুই আমাকে ছেলের ঠিকানাটা দে। পরে আমাকে ছেলের ঠিকানাটা দিল, এবং ওই ছেলে হচ্ছে চিটং বাড়ি ওর, মানে লোকালি চিটংয়ের ছেলে। পরে আমি বললাম যে এই ছেলের সাথে পরিচয় কীভাবে? ও বলে গার্মেন্টসের মাধ্যমে। এই ছেলে বাইরের সেকশনে কাজ করতো, তো মোটামুটি ভালো একটা অবস্থানেই ছিল।
পরে আমি বললাম যে ঠিক আছে তুই টেনশন করিস না, আমি ওই ছেলে সম্বন্ধে জানি। আমি ছেলে সম্বন্ধে জানি, তুই কি করবি, ছেলে মেরিট। উনি যে আমারে বলে ছেলে মেরিট মানে তুই বিবাহিত ছেলেকে বিয়ে করছিস? ও বলে না, আমি বিয়ে করার আগে জানতাম না, ও আগে যে বিয়ে করছে ওর বউ আছে। সেটা কী বলতেছিস তুই, মানিটা কি? ও বলে হ্যাঁ, আমার সাথে রিলেশন করি, রিলেশন হওয়ার পরেও আমাকে বিয়ে করে, এবং বিয়ে করার সময় আমি জানতাম না ওর ওয়াইফ আছে, বাট বিয়ে হবার 2 মাস পর আমি জানতে পারি ওর ওয়াইফ আছে, এবং যখন থেকে জানতে পারছি তখন থেকেই সমস্যা। ও আমার সাথে খুব বেশি একটা কথা বলে না, এবং কথা বলতে গেলেও আমাকে অ্যাভয়েড করে এবং আমাকে ইগনোর করে। আমি তখন বললাম যে তুই মানে আমাকে এত বড় একটা ঘটনা ঘটাই ফেললে, আমি তোর ফ্রেন্ড, আমরা একসাথে মানে স্কুল জীবন থেকে পড়াশোনা করে আসছি, আমি তোরা ঢাকায় আনছি, তুই আজকে এত টাকার মালিক হলি, তো তুই আমাকে বিষয়গুলো জানাবি না? তুই তো আমাকে এগুলো জানানোর কথা রে, তুই আমাকে এই কথাগুলো বললি না কেন? তো সালটা ধরেন আপনার 18 বা 19-এর এই 18 সালের দিকে হবে, 2018-তে ওই সময়ের ঘটনা। পর আমাকে বলতেছে, দেখ মুরাদ, আমার কিচ্ছু ভালো লাগতেছে না, তুই চলে যা, তুই প্লিজ আমার বাসা থেকে চলে যা, আমার ভালো লাগতেছে না। এই বললো, তখন আমাকে বাসা থেকে তাড়াইয়ে দিল, মানে বাসা থেকে বের করে দিল। আমি বাসা থেকে বেরিয়ে গেছি, কল দিলেই কথা বলে না, কথা বলে না, মানে কেমন জানি একটা মানে অবহেলা, অনাজ্ঞা, মানে যতটুকু পারতেছে অতটুকুই আমাকে করতেছে, মানে কোথাও আমাকে মূল্যায়ন করতেছে না, কোনো জায়গা থেকে ওরা আমি মূল্যায়ন পাই না। তো যাই হোক, আমি ওর কাছে মানে বুঝাই যে দেখ বন্ধু, ভালো হয়ে যা, ঠিক হয়ে যা, এই ঘরবন্দি হয়ে গেছে। একটা পর্যায়ে আমি দেখলাম যে আমাদের ওই যে মানে আমার যে মালয়েশিয়াতে যে গার্মেন্টসগুলো আছে, এই গার্মেন্টসগুলো সবই তাশরিফ ভাই দেখতেছে, মানে উনি দেখাশোনা করে। তো বাংলাদেশে আসার পর ওনার সাথে আমার দেখা হইলো, পার্সোনালি আমি ওনার সাথে একটু কথা বলার জন্য চেষ্টা করলাম এবং নাজমার বিষয়ে, কিন্তু উনি আমাকে নাজমার বিষয়টা পুরো ইগনোর করলো। আমাকে এই বিষয় নিয়ে উনি কোনো কিছু বলতে চায় না, বা ওনার কোনো কিছু আমার বলার নাই। এইভাবে নাজমা ঘর থেকে বের হয় না, ঘরে থাকে না, ড্রাইভার আছে, কাজের লোক আছে, এরাই সব কিছু করে। 2018 গিয়ে 2019 আসলো, এবং 19-এর শেষের দিকে আপনার হঠাৎ করে করোনাটা চলে আসলো। 20 সালে করোনা আসছে, এবং করোনা আসার পরে হঠাৎ করে আমাদের মানে গার্মেন্টসের মধ্যে অনেক দখল চলে আসছে। মালয়েশিয়াতে যে গার্মেন্টসগুলো ছিল এগুলো বন্ধ হয়ে গেছে, মানে টোটালি বন্ধ, ওয়ার্কার নাই, ওয়ার্কার কাজে যাচ্ছে না, এবং বাংলাদেশের গার্মেন্টসও বন্ধ। এখন ওয়ার্কার যদি কাজ না করে, কিন্তু আমাদের মানে আপনার ভাড়া তারপরে হচ্ছে ওয়ার্কারের বেতন, এগুলো তো দিতে হবে, এগুলো তো আর স্টপ করা যাবে না। এবং নাজমা এসব নিয়ে খুব টেনশনে পড়ে গেছে যে ওয়ার্কারের বেতন দিতে পারতেছে না, সাপ্লায়ার নাই, ওয়ার্কারের বেতন দিতে পারতেছে না, তারপরে ভাড়া যে আপনার যে ভাড়া দিতেছে, মানে কোটি টাকা ভাড়া আসতেছে প্রতি মাসে, কয়েক কোটি টাকা ভাড়া আসতেছে। মানে ও তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছে। 19 সালটা মোটামুটি আপনার 20 সালটা মোটামুটি গেলেও 21 সালের দিকে ও মানসিকভাবে পুরো ভেঙে পড়ছে। ওর জমানো যত টাকা ছিল বা যাই ছিল সমস্ত কিছু ওই ব্যবসার পিছনে ঢেলে দিছে। ওয়ার্কারের হাফ বেতন এবং গার্মেন্টস ভাড়া থেকে শুরু করে আনুষঙ্গিক সব কিছু মিলায়া ও একেবারে ঢুলে পড়ে যাওয়ার মতো অবস্থা, ওর কাছে আর কিছুই নেই। 21 সালের মাঝামাঝি সময়ে ও মোটামুটিভাবে পাগল হয়ে গেছে, এবং এতটাই পাগল হয়ে গেছে যে ও ঘরের মধ্যে এটা ওইটা ভাঙাভাঙি করে, মাথার নিচে চুল নিজে টেনে ছিঁড়ে ফেলে, মানে একটু অন্যরকম অবস্থার মধ্যে চলে গেল। কিন্তু এরকম অবস্থাটা কেন হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। এনিওয়েজ, আমি তখন বাংলাদেশের গার্মেন্টসটা নিয়ে পড়ে আছি। হঠাৎ করে আমি জানতে পারলাম যে করোনা যখন শেষ হওয়ার পরে আপনার আমাদের মালয়েশিয়াতে যে গার্মেন্টসগুলো ছিল এগুলো সব কিছু ওর যে হাজব্যান্ড ছিল তাশরিফ সে দখল করে নিয়ে গেছে। আমি যতদূর জানি যে নাজমাই কিন্তু প্রতি মাসে ওয়ার্কারদের হাফ বেতন এবং ভাড়া দিয়ে আসতেছিল, মানে ফ্লোর ভাড়া। কিন্তু এখন তাশরিফ বলতেছে সে নাকি পুরো 2 বছর গার্মেন্টস চালাইতে আছে, 20 সাল 21 সাল সে পুরো চালাইতেছে এবং তার টাকায় গার্মেন্টস চলছে। যখন আবার পুনরায় আপনার করোনাগুলো শেষ হয়ে গেল, করোনা ভাইরাস শেষ হলো 21 সাল লাস্টের দিকে, তখন আবারও পুনরায় ওয়ার্কার আসতেছে, কাজ করতেছে। তখন নাজমা পরিপূর্ণভাবে পাগল, মানে সম্পূর্ণভাবে পাগল, মানে আপনার 21 সালে 22 সালের দিকেও সম্পূর্ণ পাগল এবং মানসিক রোগী। আমি ওর সাথে কথা বলি, ও কথা বলে না। কোনো দেশের ওর পাসপোর্ট জিজ্ঞেস করে পাসপোর্টের কথা বলতে পারে না। আমার তখন কোনো খুব মায়া লেগে গেল। এখন আমি যেগুলো ট্যাকাল দেবো আমি ট্যাকালও দিতে পারতেছি না, কারণ ওর হাজব্যান্ড যা কিছু করতেছে ওয়াইফের অধিকার নিয়ে করতেছে। তাশরিফ ভাইয়ের একটাই কথা, তার বউয়ের প্রতিষ্ঠান, এবং বউয়ের প্রতিষ্ঠান স্বামী মালিক, সে ওই হিসাবে ও সব কিছু দেখাশোনা করে। এবং একটা পর্যায়ে তিনি হঠাৎ করে যখন দেখলে যে আমি নাজমার প্রতি একটু অতি উৎসাহিত হয়ে আমি তাশরিফ ভাইয়ের সাথে একটু বেশি কথা বলতেছি বা ওনার প্রতি আমি একটু বেশি আগ্রহ দেখাচ্ছি,
একটা পর্যায়ে তিনি হঠাৎ করে আমাকে বলে দিল আমি যাতে মালয়েশিয়াতে না যাই এবং মালয়েশিয়ার আমাদের যে গার্মেন্টসগুলো আছে এগুলো যাতে কোনো রকম আমি ইন্টারফেয়ার না হই, মানে টোটালি যাতে আমি ওই দেশে না যাই এবং ওই দেশের গার্মেন্টসের সাথে আমি যাতে কোনো লিঙ্কে না রাখি। সে আমাকে মোটামুটি মালয়েশিয়া থেকে তাড়াইয়ে দিল। এবার আমি বাংলাদেশে যে গার্মেন্টসটা আছে এটা চালাচ্ছি এবং নাজমাকে নিয়ে কি করা যায়, কি করব, এটা নিয়ে চিন্তা করতেছি। একদিন হঠাৎ করে বাসায় গিয়ে দেখতেছি ও বাসায় নেই। কাজের মহিলা ঘুমাইতেছে, মহিলা জিজ্ঞেস করলাম কই, বলে ম্যাডাম তো মানে খুলে বেরিয়ে গেছে, গেট খুলে বেরিয়ে গেছে, কই গেছে বলতে পারি না। ড্রাইভার ছিল নিচে, ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ড্রাইভার বলে না ম্যাডাম কই গেছে জানা যাচ্ছে না, ম্যাডামকে তো খুঁজে পাই না। আর এদিক দিয়া এই তাশরিফ কিন্তু তার বউ থাকে ক্যানাডাতে, মানে বউ নিয়ে এসে ক্যানাডাতেই থাকে, তার বউ ক্যানাডিয়ান। তা ওই বউ নিয়ে ও খুব সুখে আছে, গার্মেন্টস চালাইতে আছে এবং বউ নিয়ে এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন দেশে ট্যুর করতেছে, অনেক মজা, মানে অনেক মজার মধ্যে আছে, ওর মাথায় কোনো টেনশন নাই। কিন্তু এদিকে আমি নাজমারে নিয়ে পাগলের মতো নাজমারে খুঁজে বেড়াইতেছি, ওরে পাইতেছি না। এই জায়গায় ওই জায়গায় অনেক জায়গায় খুঁজতেছি, মানে খোঁজাখুঁজি করতে করতে একটা পর্যায়ে আমি নিখোঁজ বিজ্ঞপ্তি দেওয়া শুরু করলাম। আপনার বিভিন্ন জায়গায় লিপলাইট সাফাই দিয়ে শুরু করলাম এবং টিভিতে পর্যন্ত নিউজ করলাম। একটা পর্যায়ে পাওয়া গেল আপনার হচ্ছে কমলাপুর এই যে রেল স্টেশন আছে ওইখানে হঠাৎ করে কোত্থেকে আসছে, রেলে করে আসছে। ওইখান থেকে নিউজ দেওয়া হলো 50,000 টাকা দিব বলছে, এক লোকে 50,000 টাকা দিয়া ওইখান থেকে তারা আমি নিয়ে আসি, মানে লোকেরা পাইছে। সেখান থেকে এনে মেন্টাল হসপিটালে ভর্তি করাই এবং মেন্টাল হসপিটালে ভর্তি করে তারা চেষ্টা করতেছে ভালো করার জন্য, তারা খুবই চেষ্টা করতেছে। আপনার মোটামুটি সে একটু ভালো হয়েছে, মানে মোটামুটি একটু ভালো হয়েছে আপনার 22 সালের লাস্টের দিকে একটু ভালো হয়েছে। আর এদিকে তার যে গার্মেন্টস ছিল ঢাকার, আপনার যেই মালয়েশিয়ার যে গার্মেন্টস ছিল এটা সম্পূর্ণ তার হাজব্যান্ড দখল করে নিয়ে গেছে। শুধু বাংলাদেশে একটা মিনি গার্মেন্টস আছে, ওইটা আমি দেখাশোনা করতেছি, শুধু ওইটাই আমার আছে। এক পর্যায়ে ভাবলাম কি করা যায়, একটু ভালো হইলো, ভালো হওয়ার পর আমার বাসায় আনছি, আইনা আমি ওরা আমার সাথে রাখতেছি, ওরা আস্তে আস্তে করে মানুষ করার চেষ্টা করতেছে, ভালো করার চেষ্টা করতেছি। এইভাবে আপনার 22 সালের নভেম্বর মাসের দিকে তো হঠাৎ করে বাসা থেকে পালায়া যায়, সেপ্টেম্বরের দিকে হঠাৎ করে বাসা থেকে পালায়া যায়, আবার আমার বাসা থেকে বেরিয়ে যায়। এবং আমার বাসায় যখন ও থাকতো ও খালি তাশরিফ বলে চিৎকার করতো, আমার তাশরিফ রেনে দে, আমার তাশরিফ রেনে দে, আমার তাশরিফ লাগবো, আমার তাশরিফ কোথায় গেল, ও কেন আমার সাথে এটা করলো, ও কেন আমাকে বিয়ে করলো, আমার তো কোনো ছেলের প্রতি টান ছিল না, কোনো ছেলের প্রতি আমার ভালোবাসা ছিল না, ও কেন কোনো ছেলের প্রতি আমার ভালোবাসা জন্ম দেওয়াইলো, ও কেন এটা করলো, ওরে আইনা দে, আমার ওরে লাগবে, আমি বাঁচবো না, আমি মরে যাব, মানে যা যা করতো এগুলো আসলে বলার মতো না। প্রতিটা রাতেও চিৎকার করতো। আমি যে মেয়ের জীবনে দেখি নাই কোনোদিন মাথা থেকে গোমটা ফেলতে, এই মেয়ে পর্যন্ত ড্রাগস নিত এবং ড্রাগস নিত, হাতে ব্লেড দিয়ে কাটতো। যখনই তাশরিফের কথা মনে হইতো, মানে একটা ব্লেড সবসময় সাথে থাকতো, ওটা দিয়ে হাত কাটতো। ওর হাত পুরা মানে আপনার একদম রক্তাক্ত অবস্থা হয়ে গেছে। আমি কি করব কোনো কিছুই বুঝে ওঠার আগে ও তখন বাসা থেকে আবারও পালায়ে গেল। এবার আমি আবারও খুঁজি, এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতেছি, পাই না, কই গেল। দীর্ঘ প্রায় আপনার 2023 সালের প্রায় ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত আমি ওর খুঁজে বেড়াইতেছি। 23 মার্চের দিকে হঠাৎ করে খবর পাইলাম যে চট্টগ্রামে রেল স্টেশনে একটা মানে মহিলা মারা গেছে, বা এরকম একটা নিউজ পাইলাম যে রেলে কাটছে এবং আমি যেই বিজ্ঞপ্তি দিয়েছি বিজ্ঞপ্তির মতো চেহারার মতো মেয়ে। পরে আমি পরের দিনে চট্টগ্রামে ছুটে গেলাম, গিয়া হেলিকপ্টারে করে যাই এবং যাওয়ার পরে সেখানে ওর যে ডেড বডি ছিল, ডেড বডিটা আমি তখন টেস্ট করাই এবং ওর মুখটা চেনা যাচ্ছিল না, মুখটা বোঝা যায় না। পরে মানে আপনার টেস্ট করাই, সব কিছু করার পরে আমি তখন শিওর হই যে এটা নাজমার ডেড বডি, নাজমাই মারা গেছে। আমি তখন মানে আমার বলার মতো আর কোনো ভাষা নেই, আমি জাস্ট মানে এইভাবে যে নাজমার মৃত্যু হবে বা নাজমা যেভাবে চলে যাবে এটা আমি আসলে বুঝতে পারিনি। আমি তখন চট্টগ্রামের যেই জায়গায়ও মারা গেছে সেখানকার লোকজনের সাথে কথাবার্তা বললাম। সেখানকার প্রত্যেকটা লোকে একটা কথাই বলতেছিল, এই মহিলা নাকি শুধু রাস্তার মধ্যে দৌড়াইতো আর বলতো তাশরিফ কই, আমার তাশরিফ এনে দাও, আমার তাশরিফ লাগবে, আমি তাশরিফ চাই, আমার তাশরিফ কই গেল। একমাত্র তাশরিফ করতে করতে এই এলাকায় শুধু তাশরিফ করে বেড়াইতো, এইখানে তাশরিফ লিখতো, ওইখানে তাশরিফ লিখতো, হাত কেটে তাশরিফ লিখতো, মানুষ যা দিত তাই খাইতো। এরকমভাবেই শেষ পর্যন্ত রেলে কাটা পড়ে ওই স্টেশনের পাশে মারা গেছে। পরে আইনে আমি তার দাফন কাফনের ব্যবস্থা করে আমাদের গ্রামের বাড়িতে আমি নিজে দায়িত্বে তাকে দাফন কাফন করি। করার পরে আমি যখন এই
মালয়েশিয়ান গার্মেন্টসগুলা আনার জন্য বা গার্মেন্টসের তার দায়িত্ব নিয়ে গেলাম, দেখলাম যে কোনো কিছুই আমি আসলে আর পেলাম না। ওইখানকার সব কিছুই সে গভর্নমেন্টের কাছ থেকে কেমনি কী করে সবই তার নামে করে নিয়েছে তাশরিফে। তো আমি পাওয়ার মধ্যে যেটা পেলাম, বাংলাদেশে যে মিনি গার্মেন্টসটা আমরা প্রথম দিকে শুরু করেছিলাম সেই গার্মেন্টসটা এবং আমার পরিচিত কিছু বায়ার যেগুলো আমাকে নাজমাই পরিচয় করাই দিচ্ছে, ওই বায়ারগুলোর মাধ্যমে আমি মোটামুটি এখনও আপনাদের দোয়ায় গার্মেন্টসটা চালাচ্ছি। এবং আলহামদুলিল্লাহ আমি প্রতি নাজমার কবর আমি যখনই পাই আমি নাজমার কবরে যাই, জিয়ারাত করি। আমি আপনার এই বৎসরে বিয়ে করেছি, এই বছর আমি বিয়ে করেছি, নতুন বিয়ে করেছি। এবং আলহামদুলিল্লাহ আমি আমার বউ নিয়ে অনেকটাই ভালো আছি, আমার বউ আমার সাথেই আছে। তো আমার বন্ধুবান্ধব যারা আছে এখনও আমার সব বন্ধুগুলো আগের মতোই, এখনও আমরা একজন মানুষ বিপদে বলে সবাই দৌড়ে আসে। নাজমার মৃত্যুটা আমাদের প্রতিটা বন্ধুকে অনেক বেশি কষ্ট দিয়েছে। অল্প সময়ে নাজমা তার কুৎসিত চেহারার জন্য কোটিপতি হয়েও এক ছোট্ট ভালোবাসার জন্য নিজের জীবনটা শেষ করে দিল। আমি অনেক চেষ্টা করেছি নাজমাকে বাঁচানোর জন্য, কিন্তু আমি তাকে বাঁচাতে পারিনি। এবং সর্বোপরি নাজমার মৃত্যুটা আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে। আমি বেশ কয়েকদিন ধরে আপনার গল্পগুলো শুনি। আমি নাজমার জীবনের গল্পটা আরেকটা অনুষ্ঠানে বলেছিলাম, জীবনের গল্পের একটা অনুষ্ঠানে বলেছিলাম, এবং আজকে আপনাকে বললাম যদি আপনার মঞ্চে আপনি নাজমার গল্পটা প্রচার করতে পারেন, আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আমার গার্মেন্টসের ঠিকানা দিলাম, যদি পারেন কখনো আইসা এক কাপ চা খেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। মুরাদ ভাইয়ের চায়ের দাওয়াত পেলাম, খুব ভালো লাগলো। আসলে নাজমার গল্পটা আমি পড়েছিলাম যখন আর কি, মানে যখন পড়ছিলাম তখন থেকে আমার মনের ভিতরে বারবার একটা প্রশ্নই জাগতেছিল। এই মেয়েটা দেখেন মানে প্রত্যেকটা জায়গায় যুদ্ধ করেছে, ছোটোবেলায় হামুগুড়ি দেওয়া থেকে শুরু করে স্কুল জীবন, কলেজ জীবন বা তার কর্মজীবন, প্রতিটা জায়গায় যুদ্ধ করে মেয়েটা কিন্তু টিকে গেছে, জয় হয়ে গেছে। কিন্তু শুধু একটা জায়গায় হেরে গেল, সেটা ছিল ভালোবাসা। ভালোবাসার কাছে হেরে গেল, আর না হয় প্রত্যেকটা জায়গায় এই মেয়েটা উইন হয়েছে। মুরাদ ভাই আসলে নাজমার জীবনের সাথে যে তাশরিফ জড়িয়েছে এই বিষয়টা জানতো না, এবং হয়তো মুরাদ আরও অনেক কিছু আছে যেটা মুরাদ ভাই জানে না। নাজমা যদি বেঁচে থাকতো হয়তো আমরা নাজমার মুখ থেকে শুনতে পারতাম কীভাবে তাশরিফের সাথে তার সম্পর্ক হয়। কারণ তাশরিফ ছোটোবেলা থেকেই কানাডায় থাকতো এবং সে ওখানেই থাকতো, সেখানকারই কানাডিয়ান মেয়েকে বিয়ে করে। তো ওভাবে বিয়ে করার পরেও কীভাবে নাজমার সাথে পরিচয় হয় বা কেন সে এরকম কুৎসিত চেহারা নাজমাকে বিয়ে করে, এই বিষয়গুলো আসলে ক্লিয়ার হলো না। এটা উনি জানেও না, এটা হয়তো তাশরিফ ভালো জানে এবং নাজমা তো মৃত নাজমা, সেও হয়তো ভালো জানতো। তো যাই হোক, আমি একটা কথাই বলবো যে মানুষ কখনো পরিশ্রম করে ক্লান্ত হয় না। মানুষ ক্লান্ত হয়ে যায় প্রিয় মানুষটার কাছে অবহেলা, অনাজ্ঞা, ঘৃণা, অবহেলা পেলেই, যেটা নাজমা পেয়েছে। এবং নাজমার জীবন থেকে আজকে যারা নাজমার গল্প শুনেছেন সবাইকে অনুরোধ করবো যে এই গল্প থেকে কিছু একটা শেখেন। দেখেন, আমরা অনেক সময় বলি যে আমি হচ্ছে আমার এই গ্লাসটা ধরেন খুব পরিষ্কার একটা গ্লাস, আমি যদি এখানে মানে ধরেন ময়লা একটা গ্লাস, সামহাও গ্লাসটা অনেক ময়লা, আসলেই ময়লা, তো ময়লা ওই গ্লাস আমি যদি একটা মিনারেল পানির ওয়াটার ধরেন মানে হাফ লিটার আমি এই গ্লাসে ঢাললাম, এবং ঢালার পরে যদি আমি আপনাকে দিয়ে দেখেন তো পানিটা পান করেন, আপনি করবেন না। পানিটা তো মিনারেল ছিল, তারপরেও কেন করবেন না? কারণ পানিটা যে পাত্রে রাখা হয়েছে পাত্রটা ময়লা ছিল, যার জন্য আপনি পানি মিনারেল হয়ে লাভ নাই, পাত্রটা তো ময়লা। ঠিক তেমনি আসলে আপনি নিজে যতটাই ভালো হন না কেন, আপনি যদি একটা খারাপ মানুষের সাথে মিশে যান তো আপনি খারাপ হয়ে গেছেন। এই নাজমার জীবনটা কিন্তু খুব সুখের ছিল। সে যদি তাশরিফের সাথে না জড়াতো আজকে নাজমা হয়তো আমাদের এই সমাজের আইডল থাকতো, এখনও সে আইডল হয়ে আছে। ভালোবাসার নামে যারা বিজনেস করে, ভালোবাসার নামে যারা প্রতিষ্ঠিত হয়, ভালোবাসাকে পুঁজি করে যারা নাজমার মতো অবলা মেয়েদেরকে বিনা কারণে অল্প বয়সে কবর দেশের বাসিন্দা বানিয়ে দেয়, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করে। এই বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুগণ। আপনার সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। এই গল্প নিয়ে আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন, আমি চেষ্টা করব রিপ্লাই করার জন্য। আল্লাহ হাফিজ।